আমাদের আজকের গল্প নেকলেস। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। নে, টাকাগুলো তুলে রাখ, কাল জমা করে দিস। আর মনে রাখিস শেষ সম্বলটুকু তুলে দিলাম তোর হাতে। অমর্যাদা করিস না, এক নাগাড়েই কথাগুলো বললেন রমেন। সদ্য ব্যাংক থেকে ফিরে এসে ছেলের হাতে তুলে দিলেন নিজের জমানোর প্রায় সবটা। ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেল ছেলেটা, এটুকু না দিলে ওই বা কি করবে। আর এই জন্যই তো ছেলে চাইতেন রমেন আর প্রীতি, কারণ বৃদ্ধ বয়সে ওই ছেলেই পাশে থাকবে, এটাই ওনাদের বিশ্বাস। হ্যাঁ গো, সব দিয়ে দিলে মেয়েটার কি হবে? পড়াশোনা দিয়ে ওর তো কিছু হবে না জানি, ওতে ওর একদমই মাথা নেই, কিন্তু বিয়েটা তো দিতে হবে। প্রীতি খুব চিন্তায় ছিলেন। প্রীতির কথা এটুকু স্পষ্ট যে ওদের মেয়ে তনু যে পড়াশোনায় ভালো না, আর সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই প্রীতির আর রমেনের, কারণ মেয়ে তো আর ওদের দেখতে আসবে না। সুতরাং ওর নিজের পায়ে দাঁড়ানো নিয়ে অত মাথা ব্যথা নেই কর্তাগিন্নির। রাখো তো মেয়ের বিয়ে, সবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন চলতে থাক টুকটুক করে। আর ওর যা পড়ার বহর, দু একটা ফেল যদি হয় ব্যাস, আরো 2 বছর পাওয়া যাবে হাতে। ততদিনে বাবু চাকরি পেয়ে যাবে, ওই দায়িত্ব নেবে বোনের বিয়ের। কিরে, নিবি তো? ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন রমেন। তপু তখন খুশি মনে টাকাগুলো অতি যত্নে গুছিয়ে রাখছিল। দু চোখ জুড়ে সাজানো স্বপ্ন এখন ওর হাতে। দেখিয়ে দেবে সবাইকে যারা গরিবের বাচ্চা বলে ডাকতো। টিফিনে ওর শুকনো দুটো রুটি থেকে যারা নাক ছিটকাতো। প্রথম দিন থেকে জমিয়ে পড়াশোনা করবে ঠিক করে নিল তপু। কিরে বাবু, উত্তর দিচ্ছিস না যে? বললি না তো বোনের বিয়ের দায়িত্ব তোর তো? রমেনের কথায় তপু গদগদ হয়ে বলল, তুমি চিন্তা করো না বাবা, 5টা বছর আমার সময় দাও শুধু। বোনের নিশ্চয়ই তার আগে বিয়ে হবে না। সাথে সাথে রমেন বলল, না না, কি বয়স ওর, পড়তে থাক। ভবিষ্যতের একটা পরিকল্পনা করতে পেরে বাবা মা ছেলে তিনজনেই খুশি। তনু দরজায় দাঁড়িয়ে সবটা শুনেছিল। পড়তে ওর কোনো কালেই ভালো লাগে না। হিসেব করলো তবু টেনে টুনে আরো 3টে বছর পড়ে নিলেই ব্যাস। ভেবেই সেদিন খুশি হয়েছিল তনু, কারণ সেই বয়সেও জানতো মেয়েদের জীবনে বিয়েটাই প্রধান অধ্যায়। দিদি, তোমাকে লাঞ্চটা দিয়ে দিই। ঠান্ডা ঘরে আরাম কেদারায় চোখ বুঝে কত কি ভেবে চলেছে তনু। ছোটবেলার কথা, নিজের কথা, বাবা মায়ের কথা। বাবা মা তনুকে ভালোবাসতো না সেটা একদমই নয়, বরং বড্ড মেয়ে পাগল ছিলেন রমেন। কিন্তু হলে কি হবে, ভালোটুকু যত্নে ছেলের জন্যই তুলে রাখতেন। ধরেই নিয়েছিলেন মেয়ের জন্য কিছু করা মানে অপাত্র দান করা। আর সেই সুবিধাটুকু আরও হয়েছিল কারণ তনুর পড়াশোনার দিকটা বেশ নড়বড়ে ছিল। মাধ্যমিকে টেনে টুনে পাশ করেছিল তনু, সে তুলনায় উচ্চ মাধ্যমিকে কিছুটা ভালো ফল হয়েছিল। হয়তো শুধুমাত্র পছন্দের বিষয়টুকু পড়তে হয়েছিল বলে। হয়তো উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছে বলে আল্লাহ আটখানা হয়ে গেছে রমন। এটা ভেবেছে মেয়েটাকে সামনের কলেজে ভর্তি করে দিলে দেখতে দেখতে 3টে বছর কাটিয়ে দেবে। তপুর তখন ইঞ্জিনিয়ারিং 3 বছর শেষ ততদিনে। আর রমেনের বিশ্বাস ছেলে একটা চাকরি পেয়ে গেলে ঠিক সোজা হয়ে দাঁড়াবে রমেনের মুখ থুবড়ে পড়ে থাকা সংসার। কিন্তু তনুর ইচ্ছে ছিল না আর পড়াশোনা করার। বড্ড অযথা প্রেশার মনে হতো ওর সেসবে। পাগলের মতো পড়ে উগলে দিলে আশা স্কুলের খাতায় ব্যাস এইটুকু করার, কিন্তু এই কাজটা করতেই বিরক্ত লাগতো তনুর। কিন্তু বাবার জন্য ভর্তি হতেই হলো পাশের একটা কলেজে। কলেজে যেত ঠিকই, কিন্তু কিছুই যেন ভালো লাগতো না। কোনো রকমে 1টা বছর কাটিয়েছে তনু। দাদা তখনও চাকরি হয়নি, কিন্তু 5টা বছর কেটে গেছিল। হয়নি নাকি ইচ্ছে করে নেয়নি, সেটা নিয়ে আজও ধন্দে আছে তনু। দিদি, দেবো খেতে? তনু দেখলো পায়েল দেখছে তনুকে, চোখের জিজ্ঞাসা। বেচারার মুখটা শুকিয়ে গেছে। কত সকালে বেরো ওরা বাড়ি থেকে, 9টার মধ্যে ঢুকে যায় তনুর এখানে, তার মানে বাড়ি থেকে 7টার আগে বেরোয়। ওদের খুব খিদে পেয়ে যায়, সেটা বেশ বোঝে তনু। আর তাই তো তনু সবার একসাথেই খাবার ব্যবস্থা করেছে। এখানকার ছোট্ট রান্নাঘরে বিমলা মাসি এসে রান্না করে দিয়ে যায়, আর সেটাই ওরা সবাই খায়। ভালো লাগে তনুর যখন সবাই হেসে হেসে গল্প করতে খায়। ও তো এরকমই একটা পরিবার চেয়েছিল, একসাথে আনন্দে দুঃখে পাশাপাশি থাকবে। অন্যের জন্য করতে তনুর ভালো লাগে, খুব ভালোবাসেও তাদেরকে যারা ওকে ভালোবাসে, কিন্তু যারা বাসে না তাদের জন্য তনুর কোনো ভাবনা নেই। পায়েল, বাইরে ভিড় কেমন? জিজ্ঞেস করলো তনু।
দিদি ভিড় আছে ভালোই, তবে তোমার কথা মতো আজ কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখিনি বলেই ওই দিকটা মোটামুটি ফাঁকা আজ। পায়েলের কথা শুনে একটু কিছু চিন্তা করলো তনু, তারপর বলল, তোরা তাহলে দুজন দুজন করে খেয়ে নে, আমি আজ খাবো না, কিছু গেস্ট আসবে তাদের নিয়ে বেরোবো, বাইরেই লাঞ্চ করে নেব। তনুর কথা শুনে হেসে বেরিয়ে গেল পায়েল। খুব কম কথা বলে এই পায়েল, বড্ড মার্জিত। শুধু পায়েল নয়, যে ছজন কাজ করে তনুর কাছে সবাই খুব ভালো। তনু না থাকলে ওরা দিব্যি সবটা সামলে নিতে পারে। সব থেকে বড় কর্তা ভরসা। তনু ভাবতেও পারে না ওদের অবিশ্বাস করবে। নিজের থেকেও বেশি ভরসা করে তনু ওর মেয়েগুলোকে। পায়েল চলে যেতে মোবাইলটা হাতে তুলে নিল তনু। একবার ফোন ধরতেই ওপর পাশ থেকে নিপা বলল, দিদি বলুন। পৌঁছেছো নিপাদি? জিজ্ঞেস করলো তনু। নিপা বলল, অনেকক্ষণ, ট্রেন দিয়েও দিয়েছে, ওনাদের সাথে দেখা হলেই আপনাকে জানাবো। শুধু এটুকু শুনেই বুকের ভেতর সহস্র ড্রামের আওয়াজ তনুর। আজ 6 বছর পর দেখা হবে আবার। দূরে থেকে খোঁজ রেখেছিল তনু। খুব অসহায়তা জেনেও কিচ্ছু করেনি তনু, কিচ্ছু না। কারণ সময় সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে সময় দেখায়, আর যে মানুষটা ভুক্তভোগী সে তখন সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। যে যতই কাছের লোক হোক, একটা কঠিন সত্যি কথা হলো, নিজের থেকে কাছের কেউ হয় না। চেয়ার ছেড়ে উঠে ফ্রিজটা খুললো তনু। হালকা ঠান্ডা থাকে এই ফ্রিজটা, যার অল্প ঠান্ডাটাই তনুর দরকার, ওর কাজের জন্য খুব শীতলতা নয়। সেখান থেকে বের করে আনলো অলিভ অয়েলের কৌটোখানা, সাথে বিক্স ওয়াক্স। ফ্রিজ বন্ধ করে ওভেনটা চালিয়ে দিল তনু। তাতে ওয়াক্সগুলো দিয়ে গরম করতে বসালো। খুব সাবধানে করতে হয় কাজগুলো। এখন অবশ্য সব বিষয়ে বড্ড সাবধান হয়ে গেছে তনু। লাগাম দিয়ে রেখেছে প্রতিটা বিষয়। ছাড় দিলেই সর্বনাশ ঘটে যেতে পারে। ঠিক এই মোমগুলোর মতো, যেমন একটু অসতর্ক হলেই মোমগুলো চলে যেতে পারে। ওভেনটা একদমই কমিয়ে জিঙ্ক অক্সাইডের পাত্রখানা নিয়ে এলো। কেমিক্যাল সাধারণত খুব বেশি ব্যবহার করে না তনু, কিন্তু কখনো কখনো কিছুটা কেমিক্যাল লাগে। সেটা পরিমাণ মতো দিতে হয়। কম বেশি হয়ে গেলেই কার্যসিদ্ধি আর হয় না। দাদা, আমায় লাখ 2 টাকা দিবি? ফোন করে সরাসরি চেয়েছিল তনু। গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ার, বছরের পর বছর ক্রমশ রেজাল্ট খারাপ হতে শুরু করেছে তনুর। পড়াশোনা করতে ভালোই লাগতো না ওর। তার মধ্যেই তনু একটা দারুণ চাকরি পেয়েছে মুম্বাইতে। সেই খবরের সূত্র ধরে তখন দারুণ আনন্দের ঝড় বইছে বাড়িতে। সবাইকে রমেন ডেকে ডেকে বলছেন ছেলের গুণের কথা, ছোট্টবেলা থেকে ছেলে ভালো পড়াশোনার কথা, শেষকতমেশ এইরকম বয়সী দারুণ চাকরির কথা। সবাই খুশি হয়ে হোক বা হিংসা থেকেই হোক, একবার হলেও জিজ্ঞেস করতেন মেয়ে কি করছে, কারণ ততদিনে সবাই রমেনের দুর্বল জায়গাটা ধরে ফেলেছিলেন। একটা সবল জায়গাকে আঘাত করার জন্য একটা দুর্বল জায়গায় যথেষ্ট। ধীরে ধীরে হাতটা দিয়ে গলে যাওয়া মোমটাকে নাড়ছে তনু। অলিভ অয়েল আর নারকেল তেল ঢেলে দিল পরিমাণ মতো। রোজমেরি এসেনশিয়াল অয়েলটাও দিয়ে দিল কিছুটা। অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে। এসেনশিয়াল অয়েল নামটা বেশ সঙ্গত লাগে তনুর। নারকেল তেল, অলিভ অয়েল, মোম, এদের সাধারণ জীবনযাত্রায় মানটাই বদলে দেয় এই এসেনশিয়াল অয়েল। ঠিক তনুর দাদার হঠাৎ পাওয়া চাকরির মতো। রাতারাতি মায়ের শাড়ির দাম বদলালো, বাবার পাতে মাছের রকমারি আসতে শুরু করলো। বাড়ি ঘরেও জৌলুস ফিরল। একই থাকলো শুধু তনু। ততদিনে ওর কলেজের ইতিহাস বিভাগের বিতানের থেকে জেনেছিল তনু যে পড়াশোনা না করে স্বাবলম্বী হওয়া যায়। একটু খরচ আছে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে আর পিছন ফিরে তাকাতে হবে না। ওদিকে বাড়িতে তখন বিয়ে নিয়ে চিন্তায় রমেন আর প্রীতি। হয়তো তপুই বলেছিল যে এবার বোনের দেখাশোনা করো, আমি প্রস্তুত। বিতানকে জিজ্ঞেস করেছিল তনু, কত টাকা? কোর্স ফি, তারপর সব খরচ মিলিয়ে প্রায় 1,3,000। বিতানের মাথায় প্রায় আটকে উঠেছে তনু। বলেছিল এত টাকা? দুদণ্ড ভেবেই দাদাকে ফোন করে টাকাটা আবদার করেছিল তনু। ছোট থেকে তনু এটাই জানতো যে ওর পাশে আর কেউ থাকুক না থাকুক দাদা আছে, আর সেই ভরসা ফোনটা ধরেছিল তনু। 1,2,000? পাগল নাকি? এমনিতেই তোর বিয়ের টাকা বাবার হাতে তুলে দিতে হবে, আমারও তো ভবিষ্যৎ আছে। তবু এক নিঃশ্বাসে বলেছিল কথাগুলো। তনু কাকুতির স্বরে বলল, দাদা দে না রে, বিয়ের টাকা দিতে হবে না, 4 লাখও লাগবে না, 2 লাখই হয়ে যাবে। আমি একটা কোর্স করব দাদা, টাকাটা বাবার, সেটা আমি বাবাকেই দেব।
আর 4 দেবো তোকে কে বললো? 4,02,000 তো আমারই ভাগের, কেন ওটা দেবো তোকে? আমার মতো সখী খেয়ে আছে। আয় সখী আয় আমার কাছে। এক মনেই পুরনো দিনগুলো পড়ছিল তনু। হঠাৎ চমকে উঠল মোবাইলের আওয়াজে। হ্যালো। তনু ফোন তুলতেই ওপাশ থেকে বলল, তনুকা মিত্র বলছেন? আজ বহুদিন পর আবার মিত্র শব্দটা কানে ঢুকতেই বড্ড কানে লাগলো তনুর। আজকাল তনুকা নামেই সই করে তনু। মিত্রকে অনেকদিন হলো মুছে দিয়েছে, কিন্তু এরকম কিছু উটকো ফোন এসে যেন সব গন্ডগোল করে দেয়, বিগড়ে দেয় ওর বানানো নিয়মগুলো। ম্যাডাম শুনতে পাচ্ছেন? ওপাশ থেকে বলা কথায় রাগটা ঝেড়ে ফেলে তনু বলল, তনুকা বলছি। ম্যাডাম, আমি বাংলা এখন চ্যানেল থেকে বলছি। আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের একটা প্রোগ্রাম হয় সাজাবো যতনে, সেখানে যদি আপনি এসে আমাদের সাথে একটু সময় কাটিয়ে যান। খুব নম্র ব্যবহার মেয়েটার। এই মেয়েটাই হাতে ঘা লাগলে এতটা কি নম্র থাকতো? যদি এখন তনুই যদি বলে না বলে দেয় তবে? প্রথম প্রথম এসব সাক্ষাৎকারে যেত না তনু। প্রচারের জন্য সোমদত্তাকে পাঠাতো। তনু যদি কোনোদিন থাকতে না পারে সবকিছু এই সোমদত্তাই সামলায়। ম্যানেজার পোস্ট বলে যদি কিছু হয় তবে সোমদত্তা সেই পোস্টই পেত। যদিও পোস্ট বলে কিছু হয় না সেটাই বিশ্বাস করে তনু। বিষয়টা কাজ। যদি কোনো মানুষ কাজকে ভালোবাসে তবে সে কোনো বিচার করবে না, সব কাজ করবে। তনুও নিজে রবিবার বিকেলে পরিষ্কার করে সোমবারের জন্য প্রস্তুত করে ওর সাধের দোকানঘর কানা। তনু হাতা করে তুলে দেখলো ফরমেশনটা হয়ে গেছে বেশ গাঢ়। হালকা করে নাকটা টেনে দেখলো রোজমেরির গন্ধে মাথাটা ছেড়ে যাচ্ছে ওর। তাড়াতাড়ি ওভেনটা বন্ধ করে দিল। ম্যাডাম শুনতে পারছেন আপনি? হ্যালো। ওপাশ থেকে বারবার বলছে মেয়েটি। তনু লক্ষ্য করলো মেয়েটার নম্র ব্যবহার যেন নিমেষেই বদলে গেল। গলায় খানিকটা ঝাঁঝ। বলো। তনু শান্ত স্বরেই বলল, আপনার কবে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি ম্যাম? আগে এসব ইন্টারভিউগুলো এড়িয়ে যেত তনু। বারবার মনে হতো যদি টিভির পর্দা আসলে সবাই সঠিকটা জেনে যায়, সবাই যদি টিভিতে দেখে তনুকে চিনতে পারে। বাবা মা ছাড়া তনুকে নিয়ে একরকম ভাবনায় অভ্যস্ত হয়ে গেছে, তাদের ভাবনা যদি বদলে যায়, যদি আজও মানে বছর 6 পরেও গ্রামে গিয়ে কান পাতে এখনো তনুর নামে এই কথাগুলো শুনতে পাবে, চোর নোংরা মেয়ে। কিন্তু আজকাল একটু নাম কিনে ভালো সাজার বড্ড শখ হয় তনুর। মনে হয় ওদের গ্রামের সবাই ওকে টিভিতে দেখুক, জানুক যে তনু নোংরা কাজ করছে না, চোর নয়, একদমই চোর নয়। ও সেদিন বাধ্য হয়েছিল কাজটা করতে, কিন্তু শেষ অবধি। ম্যাডাম, আবার ডাকলো মেয়েটি। 2 দিন পরে একটু সময় ভেবে দেবে ভাই? আমি 2 দিন একটু ব্যস্ত থাকবো। ঘ্যান ঘ্যান করছে দেখে তনু বলল খুব মিনতির সাথে। সাথে সাথে মেয়েটি শান্ত স্বরে বলল, আচ্ছা ম্যাডাম, তাহলে আমি বরং আপনাকে পরের সপ্তাহে ফোন করব। 2 পক্ষই যেন নিশ্চিন্ত এবার কয়েকটা দিন হাতে পেয়ে। সেদিন ওরাও 2 পক্ষ নিশ্চিন্ত হয়েছিল যখন 1,02,000 টাকাটা চেয়েও দাদা দেয়নি। তখন তনু এটা বলেই ফোন রেখেছিল যে আর ফোন করব না তোকে। তপু যেন খুব নিশ্চিন্ত হয়েছিল সেদিন, আর তনুও। আসলে বারবার অপমানের বিকল্প যোগাযোগ না রাখা। সেদিনকার কথা মনে পড়লে আজও কান্না পায় তনুর। সবাই যা খুশি করুক, তাই বলে দাদা। গরম দুধ পড়ে যখন হাত দুটোতে ফোসকা পড়ে গেছিল তনুর, চোখ দুটো জলে ভরে গেছিল তপুর। কত বয়স হবে ওদের? একজন 1 আর একজন 5। সারা রাত বোনের মাথার কাছে বসেছিল তপু। সেই দাদা এরকম করতে পারবে ভাবতে পারেনি তনু। বিতান যখন কোর্সটার কথা বলেছিল তনুর বারবার মনে হয়েছে কেউ না থাক দাদা নিশ্চয়ই থাকবে। আর সেই বিশ্বাস থেকেই দাদাকে বলেছিল 1,02,000 টাকা দেওয়ার কথা। ওদিকে বাড়িতে তখন প্রতিদিনকার একটাই কথা, তনুর বিয়ে। ফোনটা হাতে নিয়ে ভেবে যাচ্ছে তনু এসব। তাড়াতাড়ি হাতের ফোনটা রেখে এসিটা কমিয়ে দিল আরও 1 ঘর। পুরনো কথার তাপ মারাত্মক, গা হাত পা পুড়ে যাচ্ছে যেন। ফ্যানটাও চালিয়ে দিল, তারপর ঠান্ডা হাওয়ায় বসে চোখ বুজতেই চোখের সামনে ঝলকে উঠল সেই নেকলেসটা। চওড়া সোনার কাছে ঠেসা সেই নেকলেস। আজকের বাজারে কয়েক লাখ টাকা দাম উঠবে। চোখ বন্ধ করে আনমনে থাকলেই বারবার তনুকে তাড়িয়ে বেড়ায় সেই নেকলেস। জানো, মল্লিকবাবুর শালার ছেলের পছন্দ করেছে আমাদের তনুকে। সামনের সপ্তাহে দেখতে আসতে চাইছে। পছন্দ হলে সামনের মাসেই বিয়ে। কি করি বলো তো? ভালো ছেলে এভাবে ফেলে দেওয়া যায়? ভাতের দলা মুখে ফেলে বললেন রমেন। প্রীতি টেবিলের সামনে দাঁড়িয়ে খেতে দিচ্ছেন রমেনকে। 2টো খেয়ে যাবে একজন ক্লায়েন্টের বাড়ি। টুকটাক পলিসি করে সংসারটা চলতো না।
ছেলে চাকরি পেয়ে মোটা টাকা সংসারে দিলেও ওইটুকু বন্ধ করেনি রমেন। একসময় এটাই তো পেট চালাতো ওদের। কি করে ছেলে? জিজ্ঞেস করলেন প্রীতি। একটু দূরে টেবিলটা বসে পাড়ার দুটো বাচ্চাকে অওয়া শেখাচ্ছে তখন তনু। দাদার টাকার প্রতি ঘৃণা ওর চোখে জলজল করত, আর সেই সূত্র ধরেই বাচ্চাদের পড়ানো শুরু করেছিল তনু। প্রথমে একটা দিয়ে শুরু করলো, মাসখানেকের মধ্যে 6টা বাচ্চা পেয়ে গিয়েছিল। আয়ের ভাগ্যটা বরাবরই বেশ ভালো তনুর। টিউশনগুলো পেয়েছে বলেই বাবার হাতে মাস গেলে 1,000-2 টাকা তুলে দিত। মুখে না বললেও তনু নিজে থেকে জানতো যে ওটা ও খাওয়া খরচ বাবদই দিচ্ছে। ওই ঘটনার পর তপুর টাকায় আনা দামি মাছ গলা দিয়ে নামতো না তনুর। কান খাড়া করে শুনছে তনু। কি উত্তর দেয় রমেন? কি করে ছেলে? কতটা পয়সা আছে? তনুকে ভালো লেগেছে মানে একটু আলাপ হলে 1,00,000-2 টাকা কি তনুকে দেবে? প্রশ্নগুলো বারবার ঘোরাফেরা করছে মনে। ছেলে করে বলতে ওষুধের দোকান, অনেকগুলো বিজনেস বাড়ির, যৌথ পরিবার, 4 ভাই এই বড়। ভালো থাকবে মেয়ে দেখো। যাদের কোনো গুণ থাকে না তারা সংসারটা অন্তত ভালো করে করতে পারে। দেখো আমাদের তনুও পারবে, ঠিক পারবে। আরে কিছু তো করতে পারবে। রমেন বলছে কথাগুলো ঠিকই, কিন্তু মা হয়ে বোধহয় মন সায় দিচ্ছে না প্রীতির। ছেলের নিজের কি আছে? জিজ্ঞেস করলেন প্রীতি। আরও কান সজাগ করলো তনু। হঠাৎ কানে আসলো কাচের দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ। দিদি আসবো? চোখ খুলে তাকাতেই দেখলো দরজার সামনে দাঁড়ানো সোমদত্তা। আজ একটা ছোট্ট স্কার্ট আর শার্ট পরেছে, ভারী মিষ্টি লাগছে। ওর এসব ট্রেনিং কিছু নেওয়াও নেই, ও শুধু তদারকি করে সব কিছু। কি অর্ডার আসলো, কি অ্যাপয়েন্টমেন্ট আসলো, এসব। বল সোমু, কিছু সমস্যা? তনু বলতে সোমদত্তা বলল, দিদি প্রচুর অ্যাপয়েন্টমেন্ট আসছে, আমি ক্যান্সেল করে যাচ্ছি। তুমি কি এই 2 দিন একটু সময় দিতে পারবে না? তনু মুখ তুলে দেখলো সোমদত্তার চুলগুলো ফ্যানের হাওয়ায় উড়ছে। ওই চুলগুলো তনুর যত্নেই এত সুন্দর। মনে আছে সোমদত্তা যখন আসে এখানে, রুক্ষ খুশকিতে ভরা ছিল চুলগুলো। নিজের হাতেই যত্ন করেছে তনু সেটার। হেয়ার ট্রিটমেন্টের মডেলই সোমদত্তাই ছিল ওর। তখন তনুকার ম্যাজিককে কেউ চিনত না। এরকম এক একটা মডেল জোগাড় করে তাদের ওপর চলতো তনুর যত পরীক্ষা। ওরাও সেদিন ভরসা করেছিল নিঃস্ব তনুকে। সোমদত্তা তাকিয়ে আছে দেখে তনু বলল, 2 দিন আমায় একটু ছেড়ে দে রে। বলে একটু ভাবলো তনু। আজ বুধবার, খুব বেশি হলে শুক্রবার অবধি থাকতে দেবে। দিতেই হবে, কারণ নেকলেসটা শুক্রবারই ডেলিভারি দেবে, তারপর বিকেলের ট্রেনে উঠিয়ে দেবে ওদের। মনে মনে ভেবে নিয়ে তনু বলল, এক কাজ কর, অ্যাপয়েন্টমেন্টগুলো তুই এই সপ্তাহে শনি রবিবার নিয়ে নে। স্কিন ট্রিটমেন্টগুলো শনিবার আর হেয়ারগুলো রবিবার। সাধারণত শনি রবিবার নিজের সাথে সময় কাটায় তনু। কোনো দরকার থাকলে তবেই বেরোয়। এই সপ্তাহে না হয়ে কাজ করবে। কাজের মধ্যে থাকতে খারাপ লাগে না ওর। তনু দেখলো সোমদত্তা মাথা নেড়ে সম্মতি জানিয়েও দাঁড়িয়ে আছে। আর কিছু বলবি? আবার জিজ্ঞেস করলো তনু। সোমদত্তা বলল, দিদি সানস্ক্রিন কিন্তু শেষের মুখে। আজ স্টক মেলাতে গিয়ে দেখলাম আর 20 পিস মতো পড়ে আছে। নাইট ক্রিমও 52 পিস। এইমাত্র সুজাতা এসে 8 পিস নিয়ে গেল। একটা বউ পার্লারে এসে কিনে নিল। বারবার কানে একই কথা শুনতে পায় তনু, বারবার। আজ 6টা বছর কেটে গেছে, তাও যে কেন বারবার শব্দগুলো তাড়িয়ে বেড়ায়। আমার মতো সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে। হঠাৎ মোবাইলের আওয়াজ। চোখ বন্ধ করে পাশের টেবিলটায় হাত বাড়ালো তনু, কিন্তু ফোনটা নেই। তখনও বেজে চলেছে। প্রতিদিন যদি কাঁদিবি, কেবল একদিন নয় হাসিবি তোরা। শুধু এই লাইনটার জন্যই এই গানটার এই অংশটুকু মোবাইলে রিংটন করেছে তনু। সত্যি তো, প্রতিদিন দিন কেউ কাঁদতে পারে নাকি? যাদের রোজকার জীবনে কান্না জীবনের একটা অংশ জুড়ে, তারাও হাসতেই হবে। এই জন্যই উনি রবীন্দ্রনাথ, সব মুহূর্ত ওনার কলমে বাঁধা আছে। তাই তো তনু রোজ ওনাকেই চাই। সত্যি তো, বহু বছর তনু কেঁদেছে, এখন শুধু হাসবে। হাসতেই হবে ওকে। ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল। খেয়াল হলো ল্যাবের ভেতরেই রেখে এসেছে ফোনটা। তাড়াতাড়ি করে গিয়ে ল্যাবের আলোটা জ্বালাতেই দেখলো ওভেনের ঠিক পাশটায় রাখা ও সদ্য কেনা আইফোনটা। ফোনটা নিতে গিয়ে আরেকবার ওভেনের ওপরের পাত্রের ঢাকনাটা খুললো তনু। এই কাজগুলো এখন ওর আঙুলের ডগার খেলা, কিন্তু তাও যেন নিজের সৃষ্টির প্রতি একটা আলাদাই আকর্ষণ। বারবার দেখতে ইচ্ছে করে, যতবার দেখে আশ মেটে না। আর মাত্র 2 দিন কেটে গেলেও
ওর জীবনে একটা বড় অধ্যায় শেষ হবে। তারপর যেন অনেকটা মুক্ত, আর সেই দিকে ফিরে তাকাবেও না ও। মন দেবে কাজে, অনেক অনেক কাজ করবে, প্রশংসা কুড়াবে কত, আর কি চাই। ইচ্ছে আছে ভৃঙ্গরাজের নির্যাস দিয়ে একটা তেল বানাবে। অ্যালকোহল আর ল্যাকটিক অ্যাসিড, ব্যাস এই তিনটেই মূলত থাকবে সাথে। আর কি কি কতটা দেবে সেটা নিয়ে আরেকটু পড়াশোনার প্রয়োজন। সবাই বলে তনুর ভাগ্যটা খুব খারাপ। ওর দাদা কত ভালো পড়াশোনায়, কত ব্রাইট, কিন্তু তনুর মনে হয় ভগবান অতটাও খারাপ লেখেনি তনুর ভাগ্যে। মাধ্যমিকে 3rd ডিভিশনে পাশ করা মেয়েটা উচ্চ মাধ্যমিকে 54% পেয়ে পাশ করলো। টুকটুক করে 2nd ক্লাসে গ্রাজুয়েট হলো। আর কি চাই? এটাই যথেষ্ট ছিল কসমেটোলজি কোর্সটা করার জন্য। আজও বিতানের কাছে কৃতজ্ঞ তনু। শুধু বিতান, ওর মাস্তুতো দাদা সমরদা বিতানের এক কথায় 30,000 টাকা ধার দিয়েছিল সেদিন। ধারই বলে তনু সেটাকে, কারণ লোনটা হওয়ার সাথে সাথেই সবটা দিয়ে দিয়েছিল তনু। সমরদাই একটা কারখানায় কাজ জোগাড় করে দিয়েছিল তনুকে। ওটা অনেক বড় পাওনা ছিল সে সময়। সকাল 7টা থেকে বেলা 12টা অবধি কাজ করে তারপর ইনস্টিটিউট যেত। ফিরে এসে একটা মাথা গোঁজার ঠাইও সেটা সমরদাই জোগাড় করে দিয়েছিলেন। সেই সময় পাশে এসে না দাঁড়ালে আজকের দিনটা সত্যি সম্ভব হতো না। তাহলে কি করে তনু বলবে যে ভগবান ওর পাশে নেই? সমর, বিতান, তারপর ওর এই পার্লারের মেয়েগুলো, সবাই তো এক একজন ভগবানেরই নাম। সমরদার নামটা মনে পড়তেই বুকটার কাছে আরেক প্রশ্ন জালের ধরার পালা। সে ভারী লজ্জার, একতরফ অনুভূতি বড্ড বিড়ম্বনার। কে জানে কিভাবে কি হয়ে গেল। আসলে হঠাৎ ভালোবাসার গন্ধ পেলে মনটা বড্ড আশা দেখে। একটু বেশি আশা দেখেছিল বোধ হয় তনুর মনটা। সমরদার ঘরে ঢুকে কেমন ঘোরের মধ্যে ছিল সেদিন তনু। নতুন ঘর কিভাবে সাজাবে, কোথায় ওর সাজার টেবিল রাখবে, কোথায় ওর প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখবে, কত কি পরিকল্পনা। মনে আছে গৃহপ্রবেশ ছিল সেদিন সমরদার নতুন ফ্ল্যাটে। সদ্য কোর্সগুলো শেষ করে একটা বাড়ি ভাড়া নিয়ে পার্লারটা খুলেছিল তনু। মনে হচ্ছিল সব সুন্দর হবে, পার্লার হবে, নিজের বাড়ি হবে, সংসার হবে। পার্লারের উদ্বোধনে একটা ঢাকাই কিনেছিল তনু খুব পছন্দ করে, লাল আর চন্দন রঙের। সেটাই খুব যত্ন করে পড়েছিল তনু সমরের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশে। ঢোকার সাথে সাথেই গাল টিপে চুমু এঁকে দিয়েছিল বিতানের মাসি, মানে সমরের মা। সমর এক দৃষ্টিতে দেখেছিল তনুকে, চোখে চোখও পড়ছিল বারবার। সমরের দিদি কত প্রশংসা করেছিল তনুর চুলের, সাথে সাথে আরেক দিদি বলল হবে না, ও যে বিউটিশিয়ান। বিউটিশিয়ান শুনেই মনটা কেমন গর্বে ভরে গেছিল সেদিন তনুর। কোর্স সদ্য শেষ হয়েছিল, শুধু সমরের কথায় এক বুক সাহস নিয়ে খুব অল্প অল্প করে শুরু করেছিল পার্লারটা। লোনের অ্যাপ্লাইও হয়েছিল, কিন্তু তখনও ঢোকেনি টাকাটা। তাই শুরুটা ওই সময় সমরের জন্যই হয়েছিল, আজও অস্বীকার করে লাভ নেই। ঘরে ঢুকে বিতান, তনু আরো 2-1 বন্ধু হাসাহাসি মজায় আড্ডায় সবে জমে উঠেছে আসর। সমরও যাতায়াতের পথে বারবার দেখছিল তনুকে। হঠাৎ ঘরে ঢুকলো সমর পিছনে সাদা চুড়িদার পরে ছোট ছোট চুলকাটা মিষ্টি একটা মেয়ে। আজও মনে আছে গলার লাল ওড়নায় কি সুন্দর কড়ির কাজ ছিল। সমর কোনো ভনিতা ছাড়াই বলল, আলাপ করিয়ে দি, এই অর্ণা তোদের হবু বৌদি, আর এরা আমার সব বোন। আমার মতো সখী কে আছে? আয় সখী আয় আমার কাছে। সমরের ভাবনায় ছেদ আনতে পারে শুধু এই একজনই রবীন্দ্রনাথ। ল্যাবে এসেই দাঁড়িয়েছে তনু, ফোন নিতে এসে ভাবতে বসেছে কত কি। এ এক বড় অশান্তির স্বভাব ওর। সারাদিন শুধু ভেবেই যায় তনু, কে যে ফোন করেছিল, কি যে বলতে চেয়েছিল, সেসব ছেড়ে সমরের ধ্যানে মগ্ন হলো তনু। বিরক্ত লাগলো নিজের ওপর। তাড়াতাড়ি ফোনটা তুলতেই দেখলো নিপাদি। বলো নিপাদি। তনু বলতেই ওপাশ থেকে নিপা বলল, দিদি দেখা হয়ে গেছে ওনাদের সাথে, আমার সাথেই আছেন এখন। হাওড়া থেকে গাড়ি স্টার্ট দিয়েছি অনেকক্ষণ, অর্ধেক পথ চলে এলাম, কিছুক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি। নিপা বলেই ফোনটা রেখে দিল। আর কথা বাড়ালো না তনুও। গাড়ি চালানোর সময় নিপার দিকে বিরক্ত করে না তনু, এমনিতেই অতিরিক্ত কথা বলেন মহিলা। নিপাদির সাথে আলাপও তনুর এই কোর্স করার সময়। দুজনে একসাথেই ট্রেনে যেত। হঠাৎই নাকি স্বামী ছেড়ে চলে যায়। কারণ জিজ্ঞেস করলে নিপাদি কি নির্দ্বিধায় বলে আর ইচ্ছে করছিল না হয়তো থাকতে। তখনই জেনেছিল কোনো এক অফিসে নিপা গাড়ি চালায়। তখন কিছু করার ছিল না তনুর। আজ যখন আছে কেন করবে না?
গাড়ি কিনে তার দায়িত্ব নিপাদিকেই দিয়েছে। তনুর খুব ইচ্ছে ওর চারপাশে যত প্রয়োজনীয় মানুষেরা দরকার সবাই মহিলাই হোক। সকালে পরিষ্কার করা থেকে পার্লার, রান্না, ড্রাইভার, এমনকি পার্লারের গেটের সিকিউরিটি সব মেয়ে। মহিলাদের এক একজনের এক একটা পরিচয় বেশ লাগে দেখতে তনুর। অমুকের বউ তমুকের মেয়ে নয় ওরা, এক একজন এক একটা দায়িত্বে নিজের নামে বেঁচে থাক, আর তাতেই বেঁচে থাকবে তনু। ফোনটা রেখে বুকটা আবার ধক করে উঠল তনু। আজ কতগুলো বছর পর আবার দেখবে, কিন্তু সেই দেখা কি খুব সুখের? ওনাদের দেখলেই তো মনে পড়বে তনু যে চোর, যে বদনাম ঘুচিয়ে দেবে বলেই তো এই আয়োজন। তনু আলমারি থেকে বের করে আনলো সাদা সালোয়ারটা। আবার মনে পড়লো, হ্যাঁ গো, পরের মাসে মেয়ের বিয়ে দেবে বলছো, বাবু কি জানে? ও তো সদ্য চাকরি পেল, পারবে এক্ষুনি টাকা দিতে অতগুলো টাকা? গোছানো বলতে আমার হার, কানের আর একটা বালা। এক নাগাড়ে বলে যাচ্ছিল প্রীতি। খাওয়া প্রায় শেষের মুখে রমেনের। গ্লাস থেকে এক ঢোক জল খেয়ে বলল, কেন, মায়ের নেকলেসটা? ওটা তো বেশ ভারী, গলায় ওটা পরিয়ে দিলে আর কিচ্ছু লাগে না। ওই, ওটা সোজা করে লেখো, বেঁকে যাচ্ছে কেন? সামনের টেবিলে বাচ্চা দুটোকে পড়াচ্ছিল সেদিন তনু, কিন্তু বাবা মায়ের কথায় কান দুটো সজাগ। নেকলেস মানে? একটা বড় হার আছে মায়ের, জানে সেটা তনু। ছোটবেলায় একবার মামা দাদু নতুন ক্যামেরা কিনে এনেছিল তনুদের বাড়ি, কটা ছবি তুলবে তপু আর তনুর। দাদুর ইচ্ছেতে সেদিন তনু বউ সেজেছিল, আর প্রীতি ওর শাড়ি গয়না দিয়ে সাজিয়ে দিয়েছিল মেয়েকে। তখনই দেখেছিল তনু সেই হারটা। কি অপূর্ব কাজ! তখনই তনু জানতো এই হারটা ওর নয়। কি বলছো তুমি? ওই হার মেয়েকে দেবো কেন? ওটা তো বংশ পরম্পরায় ছেলের বউ পায়, মানে বাবুর বউকে ওটা দিয়ে আশীর্বাদ করব। ছেলে না থাকলে এক জিনিস, ওটার আশা ছেড়ে দাও তুমি। প্রীতি বলতেই রমেন বলল, দেখি আজ রাতে বাবুকে ফোন করে বলি, যদি লাখ তিনেক টাকা অন্তত দিতে পারে। তনু আর পারেনি, বাচ্চাগুলোকে ছেড়েই ছুটে গেছিল বাবা মায়ের আলোচনার মধ্যে। বাবা, 3 লাখ টাকা লাগবে না, আমাকে 2 লাখ টাকা দেবে বাবা, একটা কোর্স করব। আমি বিয়ে করতে চাই না বাবা, প্লিজ বাবা, তুমি তো দাদাকেও পড়তে টাকা দিলে। আমি কথা দিচ্ছি বিয়ের জন্য টাকা লাগবে না, সে আমি ঠিক জোগাড় করে নেব। বলেই যাচ্ছে তনু। অবাক হয়ে দেখছে রমেন। মেয়েটা ওর বরাবর শান্ত, হঠাৎ এমন করে কাকুতি করছে। বায়না তো ওনার ছেলেটার ছিল, মেয়েটা তো একটা লজেন্স তো কখনো চায়নি। কোথায় পাবে বাবা এত টাকা? 2 লাখ টাকা কোর্স পড়ানো? এসব তোর জন্য নয়, দাদাকে ভরসা করে দিতে পেরেছিল বাবা, কিন্তু তোকে এসব মুখেও আনিস না। প্রীতি বলতেই তনু বলল, নেকলেসটা আমায় দিয়ে দাও তাহলে, আর কিচ্ছু চাইবো না। তনু মনে বলেছিল সেদিন, কারণ ততদিনে এটুকু বোঝার মতো বয়স হয়েছিল তনুর, যে ওই নেকলেসটা কি রকম দাম হতে পারে। প্রীতি যেন বাঘিনীর মতো গর্জন করে উঠল, তোর নজর খুব খারাপ, একদম নজর দিবি না ওই নেকলেসের দিকে, ওটা ঠাকুমার, আমি পেয়েছি, এবার বৌদি পাবে। মায়ের কথা অবাক হয়ে শুনছে তনু। বৌদি মানে? কে সে? কেউ তো নেই বলেই তনু জানতো, কোনো মানুষই তো নেই, শুধু সম্পর্কের নামেই এত অধিকার। থাম্বার নেকলেস তো আগে তনুরই অধিকার। আমি নেব ওই নেকলেসটা, খুব গম্ভীর ভাবে চলে গেল তনু সেদিন। বাইরে তখন বাচ্চাগুলোর কোলাহল, আন্টি নেই, ওদের দেখেছি, চুলোচুলি শুরু হয়ে গেছে। সাদা সালোয়ারটা পরে চুলগুলো আঁচড়ে নিল তনু। চুল আঁচড়ানো বলতে একটু হাত দিয়ে ঠিক করে নেওয়া। সেদিনই সমরদের বাড়ি থেকে ফিরে কাঁচি চালিয়েছিল চুলের ওপর। যত রাগ অভিমান সব যেন ওই চুলের ওপরই পড়ে তনুর। মন খারাপ, মন ভালো, সবেতেই ওর চুলগুলোকেই দায়ী মনে হয়। সমর নিজেও তো কত ভালোবাসতো ওর চুলগুলো, তাহলে অতিরিক্ত কি ছিল অর্ণার? সোনার নেকলেসের মতো এই প্রশ্নটা ভাবছে বেড়ায় তনুকে। দিদি, নিপাদি এসেছে, সাথে আরো। সুনন্দা এটুকু বলতেই আবার কানের সামনে কে যেন বলে উঠল, চোর, তুই চোর। কান দুটো চেপে ধরলো তনু, চোখ বন্ধ করে নিল। 6 বছর পর আবার দেখা হবে, কিন্তু কোনো উৎসাহ নেই। লাগছে? সুনন্দা একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো। এরকমটা ভাবারই কথা, যে কেউ এই সময় তনুকে দেখে এরকমই ভাববে। 2 হাত দিয়ে কান চেপে দাঁড়িয়ে আছে তনু। ও দিদি, বলতে বলতে এগিয়ে এলো সুনন্দা। ওর দরজা থেকে সোফা অবধি আসার মধ্যে নিজেকে সামলে নিল তনু। স্বাভাবিকভাবেই বলল, ওনাদের ওপরে আমাদের ঘরে নিয়ে যা, আর বিমলা মাসিকে বল 3 গ্লাস দইয়ের খোল করে দিতে, 1 গ্লাস নিপাদিকেও দিতে বলিস। খুব ধীরে ধীরে কথাগুলো বলল তনু। সুনন্দা দেখেই যাচ্ছে তনুকে।
খুব অস্বাভাবিক লাগছে দিদিকে। কি হয়েছে বুঝতে পারছে না। ওপরের ঘরে কারোকে যেতে দেয় না তনু। এই প্রথম দেখছে সুনন্দা যে কারোর জন্য ওপরে নিজের ঘরটা ছেড়ে দিল তনু। নিপা যখন দুজন মানুষকে নিয়ে ঢুকলো, পার্লারের সব মেয়েরা অবাক হয়ে গেছে ওনাদের পোশাক দেখে, সাজগোজ দেখে, হাব ভাব দেখে। তনুকা ম্যাজিকের, তনুকার সাথে এনাদের কি সম্পর্ক, সবার মনে প্রশ্নটা ঘোরাঘুরি করছে। দিদির কেউ নেই এটাই জানতো ওরা। তাহলে কিছু বলবি? সুনন্দা আনমনে দাঁড়িয়ে আছে দেখে তনু জিজ্ঞেস করলো। সুনন্দা মনে প্রশ্নটা লুকিয়ে ফেলতে ভেবেও পারলো না, উল্টো জিজ্ঞেস করে বলল, দিদি ওনাদের ওপরের ঘরে নিয়ে যাবো তো? তনু ওর মনের প্রশ্নটা বেশ বুঝতে পারছিল, কিন্তু সেটা নিয়ে খুব বেশি আগ্রহ দেখালো না। কারণ যতই ওরা কাছের হোক, ঘরের নয়, তাই ঠিক কোথায় গিয়ে থামতে হবে বেশ জানে তনু। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ওই ঘরে বলে ল্যাবের দিকে এগিয়ে গেল তনু। সুনন্দা এতদিনে বেশ চিনেছে তনুকে। কি বলতে চায়, কি করতে চায় সব বোঝে ওরা। দিদি ভালো মানুষ, সব ঠিক আছে, কিন্তু জুতোকে পায়েই রাখতে মাথায় ওঠায়। তনু এড়িয়ে যাচ্ছে দেখে আর দাঁড়ালো না সুনন্দা। বিতান, কি করি বলতো? টাকাটা তো জোগাড় করতে পারিনি। লাখ দুই তো ছাড়, কোর্সের টাকাটুকুও পাইনি। তোর ওই দিদিকে বলে যদি এটা করতে পারি যে কোর্সটা করে আমি কিছু একটা পেয়ে টাকাটা শোধ করে দিতাম। সে চেষ্টাটাও করলো তনু। বিতানকে অনুরোধ করলো, পাগল হলি তুই? আর আমার দিদির নাকি ওটাও ওখানে চাকরি করে। এই চাঁদ, শোন, কোর্সটার দাম অত না, তুই একদিন আমার সাথে চল। নিচেটা থেকে খুব দূর হবে না, ঘন্টা তিনেকের মধ্যে পৌঁছে যাব। আমিও সঠিক চিনি না দাদা ভাইকে, হাওড়া দাঁড়াতে বলবো, ওই এসে নিয়ে যাবে। বিতান সবসময় ভরসা দিত তনুকে। প্ল্যান মতোই একদিন বেরিয়ে গেছিল তনু বিতানের সাথে। বাবা মা জানতো কলেজ, সেটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সারাদিনের জন্য কোথাও যাওয়ার হলে ওটাই একমাত্র বাঁচবার পথ হতো। হাওড়া যখন নামলো ওরা 12:30। খিদেতে পেট জুড়ে আগুন জ্বলছিল। ব্যাগে টিফিন বলতে ছিল রুটি আর সুজি, তাই ভাগযোগ করে খেয়ে নিয়েছিল দুটিতে। হাওড়া স্টেশনের বাইরেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সমরদা। তখন কত নির্দ্বিধায় দাদা বলতে পারতো, কিন্তু আজ? সেদিন একটা হলুদ টি শার্ট আর কালো জিন্স পরে দাঁড়িয়েছিল সমর। চোখে ছিল সানগ্লাস। ওই সময় রূপটুকু ছাড়া আর কোনো কিছুই ভালো লাগেনি। আর লাগবেই বা কি করে? তখনও তো বোঝেনি মানুষটার মধ্যে যত্ন আছে, প্রেম আছে। মিশতে শুরু করার পর কখনোই মনে হয়নি সমর তনুকে পছন্দ করে না। কিছু ইঙ্গিত কি সমরও দেয়নি? তনু কি পাগল, এমনিই ভালোবাসায় ডুবে গেল? সেদিন সারাটা দিন সমর ওদের সাথেই ছিল। বেসিক কোর্স ফি জেনেছিল 30,000 টাকা। অ্যাডভান্স কোর্স করে পাশ করে একটা ছোট পার্লার খুলে কাজ করা, সেসব ধরে বিতান অত টাকা বলেছিল। সাহসটা বেড়ে গেছিল তনু। 1,050 টাকা শুনলে তবু বা রমেন ঠিক দিয়ে দেবে, মনে মনে এটাই বিশ্বাস করত তনু। আর তা যদি না হয় তাহলে তো রইলই থাম্বার নেকলেসটা, যার মূল্য কম নয়, 50,000 টাকা তো হবেই। নেকলেসটার কথা মনে পড়তেই আবার বুকটা কেঁপে উঠল তনুর। তাড়াতাড়ি মোবাইল বের করে ছবিটা বের করলো তনু। দাদা, বাবা আর ও আর মা বাড়ি ছেড়ে আসার সময় মা বাবাকে দেখবে বলে নিয়ে এসেছিল ছবিটা। মামা দাদু তুলে দেওয়া সেই ছবি। ছবিটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে মোবাইলে ছবি তুলে রেখেছিল তনু। কি ভাগ্যিস তুলে রেখেছিল, তাই না? আরেকটা বানাতে পারছো, একদম একই রকম ডিজাইন। দুদণ্ড ভাবতেই ফোনটা খুঁজতে থাকলো তনু। এই জিনিসটা যে কতবার চোখের আড়ালে যায়। দেখলো আলমারির সামনের অতিরিক্ত কাঠটার ওপরে রাখা তনুর মোবাইলটা। তাড়াতাড়ি মোবাইলটা এনে ফোন করলো। ম্যাডাম বলুন। বলতেই তনু বলল, দাদা কাজটা কত দূর? ভদ্রলোক বললেন, সবটা হয়ে গেছে, কাল সকালেই পালিশ হয়ে আসবে। আমি বিকেলে নিজে গিয়ে দিয়ে আসবো। দোকানের মালিক নিজে এসে দিয়ে যাবে শুনে তনুর ভালো লাগলো। নিচের মানটা আরেক দফা বেড়ে গেল। আচ্ছা বলে ফোন রেখে দিল তনু। ফোনটা রেখেই আবার বড় করে দেখলো ছবিটা তনু। খুব স্পষ্ট না হলেও চোখে স্পষ্ট ধরা আছে নেকলেসটা ওর। দাদা 50,000 টাকা দিতে পারবি? লজ্জার মাথাকে ফোনটা করেই ফেলেছিল তনু। বিতানের সাথে ওখান থেকে ঘুরে এসে মনের স্বপ্নটা যেন দু চোখে ছেয়েছে। আর সাথে তৈরি হয়েছে অদম্য জেদ। দাদা 4 লাখ পেলে ওরও 1,050 পাওয়ার অধিকার আছে। ফাইনাল পরীক্ষার শেষের জন্য অপেক্ষা করছিল তনু। শেষ পরীক্ষা দিয়ে বেরিয়ে দাদাকে ফোন একেবারেই ধরেছিল তপু। সেই যে তোকে
আর ফোন করব না বলে রেখেছিল ফোনটা, আর বছরখানেক যোগাযোগ ছিল না দুই ভাই বোনের। লজ্জা বলে তনুই ফোন করলো, দিবি দাদা 50,000 টাকা। কিছুক্ষণ চুপ থেকে তপু বলল, বিশ্বাস কর বোন, এই মুহূর্তে একদম হাত খালি, কিচ্ছু নেই, কয়েকটা মাস একটু দাঁড়িয়ে যা, আমি দেখছি। তনু জানে ওর দেখাটা কথার কথা, আদেও কিছু দেখবে না, করবেও না। ফোন রেখে দিয়েছিল তনু। সে চেষ্টা করবে বাবাকে বলে, সামনেই কোর্স শুরু হবে, যে করেই হোক করবে এই কোর্স। বিতান একমাত্র যে সবটা জানতো, ওর সাথেই পরিকল্পনা করেছিল তনু যে কোথাও কোনো কাজ না হলে শেষ অস্ত্র নেকলেস, ওটাতে ওরই অধিকার। ঠাকুমার জিনিস ও পাবে, তারপর পরের বাড়ির মেয়ে। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরেছিল তনু। বাইরে থেকে গন্ধ আসছিল আমের টক ডালে। বড্ড ভালো বানাতেন তৃতীয়টা, তার সাথে আলুর চোখা। পরীক্ষার চিন্তায় তারপর কোর্সটার কথা ভেবে কয়েকদিন ঠিকঠাক খাওয়া ঘুম হয়নি তনুর। আমের টক গন্ধে পেট আর চোখ দুটোই যেন সজাগ। ঘরে ঢুকতেই রমেনের মুখোমুখি তনু। আর সময় নষ্ট করলো না, প্রীতিও রান্নাঘরে। বাবা, আমাকে লাখ নয় 50,000 টাকা দেবে, আমি 3 বছর পর ফেরত দিয়ে দেবো, কথা দিচ্ছি, দাও না বাবা। রমেন চুপ করে বসেছিলেন চেয়ারে, হয়তো কিছু চিন্তা করছিলেন। রেগে গিয়ে বললেন, টাকা টাকা টাকা, কি পেয়েছিস তোরা আমাকে? টাকা বানানোর মেশিন। এই তোর দাদা ফোন করে বললো মুম্বাইতে থাকার খরচ প্রচুর, ফ্ল্যাট কিনছে, তাই অত টাকা পাঠাতে পারবে না। পাঠাতো তো 15,000 টাকা, বলছে 8 দেবে। চিৎকার করে বলছেন কথাগুলো রমেন। কিভাবে চলবে এখন? তুইও তো ওই 1,000-2 টাকা দিয়েই খালাস, জানিস বাজারের দাম। রমেনের কথায় কোনো উত্তর করেনি সেদিন তনু। সত্যি তো, একটু চাপ দিয়ে ফেলেছে ওরা বাবাকে। আরে গলা আস্তে করো, পলার মা বাসন মাজছে, সব শুনে পাঁচ কান করবে। প্রীতি চিরকাল এ ব্যাপারে তটস্থ। ঘরের কেচ্ছানে ভীষণ মাথা ব্যথা। সেদিন দুপুরেও কিচ্ছু খায়নি তনু। সারাদিন ভেবেছিল কি করা উচিত। 50,000 টাকা যদি থাকতো সত্যি পালিয়ে যেত। রমেনের যা অবস্থা, তাতে তনুকে বিয়ে দেওয়া সম্ভব না। আর একজনের খাওয়া কম। দিদি আসবো। তনুর আবার বর্তমানে ফেরার পালা। দেখলো দরজায় নিপা, শার্ট আর প্যান্ট পরে, ছোট ছোট কাটা চুল। দিদি, ওনাদের তোমার ঘরে ঢুকিয়ে বাথরুমটা দেখিয়ে এলাম, দইয়ের ঘোল খেয়ে বসে আছে, আপনার কথা জিজ্ঞেস করছে। তনু বলল, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? নিপা বলল, না তো, বাবা তো দিব্যি ব্যাগ টানছিলেন, আমিই টেনে নিলাম। মা খুব অসুস্থ মনে হচ্ছে, খুব কাঁদছে। তনু অবাক হয়ে বলল, বাবা, মা? নিপা নির্ভীক ভঙ্গিতে বলল, রাস্তায় পোস্টারে তোমার ছবি দেখে বাবা বললেন। তো ওই দেখো প্রীতি, তোমার মেয়ে, মস্ত মানুষ সে এখন। নিপার কথায় আপনি তনুর চোখের জল এসে জমে গেছে চোখের কোণে। ওরা এমনিতেই বাধ্য, তনু না চাইলে ওরা বেরোবেও না। দিদি, আমি আজ যাই, ছেলেটার কাল থেকে পরীক্ষা, তুমি বিকেলের দিকে বেরোলে ফোন করো। নিপার কোনো অনুমতির প্রয়োজন হয় না, সরাসরি প্রস্তাব। আসলে এই মানুষটা শূন্য তনুকে চিনত, তাই বোধ হয় এতটা সাহস। তনুও তাই বোধ হয় বিশেষ কিছু বলে না। আচ্ছা যাও, খেয়ে যেও। বলতেই নিপা বলল, তোমরাও খেয়ে নাও, মা বাবার কিন্তু খিদে পেয়েছে। বলেই চলে গেল নিপা। সত্যি তো অনেক বেলা হলো। তাড়াতাড়ি ফোন বের করে অর্ডারটা দিচ্ছে তনু। ডাল, আলু ভাজা, রুই মাছ, চিংড়ি মাছ, এঁচোড়। মনে করে করে মা বাবার পছন্দের খাবারগুলো অর্ডার দিল তনু। শেষে বলল আমডাল। সেদিন শেষ আমডালের গন্ধ পেয়েছিল তনু। এই 6 বছরে আমডাল মুখে দেয়নি। সেদিন দুপুরে অভুক্ত থাকার জ্বালা আজও ভোলেনি তনু। 2 থেকে 3 দিন নিজের ঘরটায় আটকে দিয়েছিল নিজেকে তনু। মাথায় তখন একটাই চিন্তা, নেকলেস। মায়ের ঘরের আলমারির চাবি কোথা থেকে বেশ জানে তনু, কিন্তু সাহস করে ওটা নিতেও পারছিল না। বাবা মায়ের কথাই শুনেছে একবার যে ব্যাংকে লকারের ব্যবস্থা হয়ে গেছে। তপু চাকরি পেয়ে আবেদন করেছিল, সুতরাং আর দেরি করলে তনুর হাতের বাইরে চলে যাবে সব। তাই আর দেরি করেনি তনু। দিনটা ছিল বুধবার। রমেন বেরোতেই প্রীতি স্নানে গেল। বাসন মাজছিল পলার মা। তাড়াতাড়ি কাজটা সেরেছিল তনু। যত্ন করে বের করে এনেছিল নেকলেসটা মায়ের লকার থেকে। তার থেকেও বেশি যত্নে গুছিয়ে নিয়েছিল নিজের ব্যাগে। পরদিন ভোরে ট্রেন। সমর আর বিতান সব ব্যবস্থা করে রেখেছিল। এমনকি নেকলেসের বিক্রির জন্য বিতান কথাও বলে রেখেছিল 2-1টা দোকানে। সব গোছানো, শুধু তনুর বেরোনোর পালা। সারা রাত ঘুমায়নি তনু, পাছে ঘুমিয়ে পড়লে ট্রেন বেরিয়ে যায়। 4-5 বার উঠে ব্যাগ খুলে দেখেছে নেকলেসটাকে। প্রতিবারই অমনি সুন্দর লেগেছে।
6:30 বিতানের ফোন। আমি জানলায় দাঁড়ানো ব্যাগটা ছুড়ে দে, আর 8 ঘন্টা পর বেরোতেই আমি স্টেশনে দাঁড়াবো। সুন্দর পরিকল্পনা। অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। কারণ ও তো সকালেই একটা বাচ্চাকে পড়াতে যেয়ে তনু। বিতানের কথা মতো ব্যাগটা ছুটতে যাওয়ার আগেও একবার নেকলেসটা বের করলো তনু। মা বলে এটা নাকি লক্ষ্মী, সত্যিই লক্ষ্মী। এটা ছিল বলেই স্বপ্ন পূরণ হতে চলেছে তনুর। বারবার দেখছিল তনু, কিন্তু কিছুতেই মন থেকে সায় পাচ্ছিল না। দুবার ব্যাগে ঢুকিয়ে বের করে দিল তনু। ওর মন বলছে এটা অন্যায়, ঘোর অন্যায়। যতই বিপদে থাক তাই বলে চুরি, যতই ওর অধিকার থাক তাই বলে চুরি। ভাবনার মাঝে জানলায় টোকার আওয়াজ, সাথে রমেনের কাশির শব্দ। ভয় পেয়ে ব্যাগটা ছুড়ে দিয়েছিল বিতানকে। নেকলেসটা তখনও খাটের ওপর। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার সাথে। ফোন বাজছে তনুর। হাতে নিয়ে দেখলো বসাক জুয়েলার্স। গয়নাটা চলে এসেছে, বিকেলে ডেলিভারি করতে পারি? মিস্টার জয়ন্ত বসাক ফোন করে বললেন। এই যে আপনার দাদা বললেন কাল দেবে। তনু বলতেই জয়ন্ত বললেন, দাদা জানতো না, আমি এমার্জেন্সি সার্ভিসে পাঠিয়েছিলাম। পালিশের পার্টটা আসলে আমি দেখি, তাই দাদা জানতো না। ধন্যবাদ জয়ন্ত বাবু, অনেক ধন্যবাদ। আপনি ওটা নিয়ে এসে আমার এখানে সোমদত্ত আছে, ওর থেকে বাকি পেমেন্টটি নিয়ে যাবেন। আমি হয়তো ওই সময় ব্যস্ত থাকবো। স্বস্তির নিঃশ্বাস ফেলে তনু বলতে বলতে গদগদ হয়ে জয়ন্ত বললেন, দাদা নিয়ে যাবে আপনার ওখানে? ঠিক আছে, অসুবিধা নেই। ফোনে কথা চলাকালীন আরেকটা ফোন ঢুকছে বুঝতে পেরে এবার মোবাইলটা দেখলো তনু। সমরের নামটা দেখে তাড়াহুড়ো বেড়ে গেল তনু। অনেক কিছু বলার আছে ওকে। আচ্ছা রাখছি দাদা। জয়ন্ত বসাকের সাথে কথা বলে ফোন রাখতে রাখতেই সমীরও ফোন কেটে দিয়েছে। বেশ কিছু কমপ্লেন ছিল, সেসব জানাবে বলেই ফোন করেছিল সমীরকে তনু। ফোন ধরেনি তখন ছেলেটা। সমীরের ফোনটা কেটে গেছে থেকে বিরক্ত মুখে তনু ফোনটা নিচেই ঘুরিয়ে করতে গেলেই ব্যস্ত বলছে। এই একজন মানুষ যাকে কিছুতেই সামলাতে পারে না তনু। ভীষণ ছন্নছাড়া একজন। অনেকগুলো কমপ্লেন আছে। মনে মনে আরো একবার ভেবে নিল তনু কি কি বলবে আজ সমীরকে। এগুলো আগেই বলা উচিত ছিল। নেকলেসের চক্করে সব ভুলে গেছে। ভালো হলো একদিকে নেকলেসটা একদিন আগে ডেলিভারি হয়ে যাবে। কাল বেলা ট্রেনে খাইয়ে উঠিয়ে দেবে বাবা মাকে। সেভাবেই বলে রাখতে হবে নিপাদিকে। বেকার মায়া বাড়িয়ে লাভ নেই। আর ছেলেই যখন ওনাদের সব, শুধু শুধু বেকার মিথ্যে সম্পর্ক টেনে লাভ কি তনুর? তোর দাদার তো বিয়ে রে, বাড়ি ভর্তি আলো, লোকজন হই হই করছে। তোকে বলেনি? বিতানের কথায় চমকে গেছিল তনু। দাদার বিয়ে? কেউ তো জানালো না। অথচ এই দাদাই ফোন করে কয়েক মাস আগেই বললো নেকলেস কোথায়। তনুই বলে দিয়েছিল বিতানকে ফোন নাম্বার দিয়ে দে আমার, না হলে ওরা তোকে টিকতে দেবে না, মেচে দেয়। এমনি তখন বিতানের বাবা হঠাৎই মারা গিয়েছিলেন। বাড়ির পরিস্থিতি ভালো না, তনু চাইনি ওর জন্য বিতানের আর কোনো সমস্যা হোক। তখন প্রচুর টিউশন পড়ায় বিতান, সাথে এমএতেও ভর্তি হয়েছিল সদ্য। এই সময় ওর নাম কিছু ভুলভাল রটিয়ে দিলে ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যেত বিতানের। আর এরকম উপকারী একজন মানুষের ক্ষতি প্রাণ থাকতে হতে দেবে না তনু। ইনস্টিটিউটের তো ফোন নাম্বার দিতে হবে বলে কারখানা থেকে পাওয়া 1,000 টাকা থেকেও কষ্ট করে 1 মাসে একটা ফোন কিনেছিল তনু। মনে আছে সেই মাসে ঘর ভাড়া দিতে পারেনি বলে কম কথা শোনাননি রায়গিন্নি। অথচ আজ যখন পার্লারে আসে কত আদর তনুর। আসলে আদরটা মানুষের নয়, টাকার। টাকা ছিল বলেই তো বাবা মা কত যত্ন করতো তপুকে। 3 মাসে একবার মুম্বাই থেকে বাড়ি আসতো, তখন খাওয়া ঘুম সব যেন রাজার হালে হতো। খুব কষ্ট হতো তনু। একটু যত্ন, একটু ভালোবাসা পেলে তনুও বাবা মায়ের কেনা হয়ে থাকতো। কি করে বিশ্বাস করলো মা বাবা যে তনু নেকলেসটা চুরি করলো? নিজের মেয়ের প্রতি একটুও ভরসা নেই। কোথায় রেখেছে নেকলেস? শিগগির বল। দাদার কথার পৃষ্ঠে সেদিন প্রীতিকেও কাছ থেকে বলতে শুনেছিল তনু। বল তাড়াতাড়ি, ফেরত দিতে না হলে কিন্তু থানায় খবর দেব। আজও ঝরঝরে করে কেঁদে ফেললো তনু। অতগুলো বছর পর ওই কথাটাই মনে পড়লে আজও একই রকম কান্না পায় তনুর। মা নিজের মা, যার নাড়ি কেটে ডাক্তারেরা বের করে এনেছে তনুকে। সে বলছে পুলিশে খবর দেবে মেয়ের নামে। অঝরে কাঁদছে তনু। তনুকা ম্যাজিকের তনু, যার পোস্টার শহরের বড় রাস্তা জুড়ে থাকে, যার ইন্টারভিউ নেবে বলে চ্যানেলগুলো মুখিয়ে থাকে, যার ভরসায় কয়েকশো মানুষ বেঁচে আছে শুধু সুন্দর হবে বলে। তাকে কি নির্দ্বিধায় চোর বলে দিল, তাও আবার নিজের মা? তনু বিশ্বাস করে যদি কেউ সৎ হয় সে জীবনে কখনো হেরে যাবে না। তাই তো তনুকার ম্যাজিকের জন্ম। যদি অসৎ উপায় সেসব করতো আজ এই দিনটা কিছুতেই আসতো না তনুর জীবনে।
হ্যাঁ রে তনু, পড়াতে যাবি না আজ? বাইরে থেকে রমেন জিজ্ঞেস করতেই খাটে পড়ে থাকা নেকলেস থেকে একবার ওড়না দিয়ে চাপা দিয়ে দিল তনু, পাছে বাবা দেখে না ফেলে। যদিও তনুর ঘরের দরজা তখনও বন্ধ। ঘর থেকে বলল তনু, এই তো তৈরি হচ্ছি বাবা, মাকে বলো আজ দুটো পড়ানো আছে, ফিরতে ফিরতে বেলা 11টা বাজবে। একটু জল বিস্কুট খেয়ে বেরো মা, গরমে না হলে পিত্তি পড়ে যাবে। আমি বাথরুমে গেলাম, তুই দরজাটা টেনে বেরিয়ে যাস। বাইরে থেকেই রমেন বলেছিলেন। তনুর ইচ্ছে করছে দৌড়ে বাইরে এসে বাবাকে একটু জড়িয়ে ধরে। আসলে তখনও তনু জানতো না ও আর কোনোদিনও ফিরবে না। আর রমেনও জানতেন না যে মেয়ে ওনার চলে যাচ্ছে বহু দূরে, আর দেখাও না হতে পারে। সত্যি এরকম কোনো পরিকল্পনা ছিল না তনুর। ও তো ঠিক করে নিয়েছিল কোর্সটা শেষ করেই বাড়ি ফিরে আসবে। তার মধ্যে যদি কিছু ভালো হয়ে যায় তাহলে বাড়িতে দেখা করে আবার কলকাতায় ফিরবে, মানে যোগাযোগ ছিন্ন হোক এটা কখনোই চায়নি তনু। আচ্ছা বাবা, আমি দরজা টেনে দিয়ে যাবো, তুমি সাবধানে থেকো বাবা। কথাটা বলেই জিভ কেটেছিল তনু। কথা এমন একটা অস্ত্র যার দ্বারা মানুষের বর্তমান পরিস্থিতি সহজেই লোককে বুঝিয়ে দেওয়া যায়। ভয় ভয় কান পাতল তনু। না, রমেন কোনো উত্তর দেয়নি আর। তাও কান পেতেছিল তনু। বাথরুমের দরজাটা টানার আওয়াজ হলো, মানে বাবা ভেতরে ঢুকে গেলেন। তাড়াতাড়ি নেকলেসটা হাতে তুলে নিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তনু। এটা একটা নেকলেস নয়, এটা ওর ঠাম্মার স্মৃতি। থাক, এটা এই বাড়িতেই থাক, কিচ্ছু নেই এই বাড়ির এটুকু ছাড়া। তনু জানতো বাবার শেষ সম্বলটুকু দাদা নিয়ে গেছে, সেটা রমেনকে নিজের মুখে বলতে শুনেছিল তনু। তাই তো কিচ্ছু নেবে না। কলকাতায় গিয়ে কিছু না হোক লোকের বাড়ি কাজ করেও কোষ্টা করবে। মনে এটাই শান্তি থাকবে যে 1 টাকাও হাত পেতে নেয়নি ও। দুদণ্ড নেকলেসটা হাতে নিয়ে মায়ের ঘরে যাবে বলে বেরিয়ে গেল তনু। এখন আর আলমারিতে রাখা সম্ভব নয়, তাই ড্রেসিং টেবিলের ওপরে চোখের সামনে রাখলো তনু নেকলেসটা, যাতে উঠেই প্রীতির চোখে পড়ে আর আলমারিতে ঢুকিয়ে রাখে। খুব সাবধানে নেকলেসটা রেখে একবার খাটে শুয়ে থাকা মায়ের দিকে তাকালো প্রীতি। বিড়বিড় করে বলল, মা, বছর 3 মধ্যে ফিরে আসবো আমি, তোমাদের আর খারাপ থাকতে দেব না, ততদিন সাবধানে থেকো তোমরা। বাথরুমে জলের আওয়াজ, মানে এক্ষুনি রমেন বেরোবেন। আর মুখোমুখি হতে চায় না তনু, তাই তাড়াতাড়ি কাঁধে কলেজের ব্যাগটা ঝুলিয়ে বেরোতে যাবে দরজায় দাঁড়ানো পলার মা। আরে কোথায় চললে তনু সকাল সকাল? সকাল সকাল পলার মাকে দেখে সত্যি অবাক তনু। তুমি এত সকালে? তনু জিজ্ঞেস করতেই পলার মা বললেন, কাল পলার বাচ্চা হবে, আমি আজ কাজ করে শ্বশুর বাড়ি যাবো। তোমার মা সব জানে, 1 সপ্তাহ আসবো না, মায়ের হাতে হাতে একটু করে দিও। বড্ড ভালো মানুষ এই পলার মা। সেরকমই জানতো তনু, কিন্তু তনু তো জানে নেকলেসটাও নেয়নি, তাহলে আর কে নিতে পারে? উত্তরটা খুব ভালো করে জানে তনু। পলার মা ওই সময় ঢুকেছে, আর ঘর পরিষ্কার করতে গিয়ে নিশ্চয়ই। আমার মতো সুখী কে আছে? আয় সুখী আয় আমার কাছে। ফোন বাজছে আবার। সমীর নামটা দেখে চোখের জল মুছে নড়ে চড়ে বসলো তনু। কোথায় নরম হতে হবে, কোথায় শক্ত, এটা তনু বেশ জানে। এই নরম গলার স্বর শুনতে পেলে সমীর আরো পেয়ে বসবে। হ্যালো ম্যাডাম, তখন থেকে ফোন করছি। উল্টো ঝাঁজ দেখি সমীর বলতেই তনু বলল, সে তো দেখতেই পাচ্ছি, একবার রিং করেই লাইনটা ব্যস্ত করে দিলে। একটা কথা বলো তো ভাই, তোমাদের কি আমার সাথে কাজ করার ইচ্ছে আছে? সমীর গলায় আবেগ উচ্ছ্বাস সব নিয়ে বলল, কেমন কথা বলছেন ম্যাডাম? তনুকার ম্যাজিক এখন গোটা দেশ কাঁপাচ্ছে। আমরা ধন্য আপনার কাজ করতে পেরে। গোটা দেশ লাগবে না ভাই, শহরের মানুষ কটা উপকার পেলেই হবে। কিন্তু তোমরা তো সেটা করতে দিচ্ছ না। আমার বানানো মেটেরিয়ালটা নিয়ে গিয়ে তোমাদের অনেক কাজ থাকে, প্রিজারভেশন, প্যাকেজিং, কিন্তু কিছুতেই কোয়ালিটি মেনটেন হচ্ছে না। ব্যাড রিভিউ পেলাম 2-1 জায়গায়। দেখো সমীর, তুমি যেমন বলেছো তেমনই দিচ্ছি আমি, কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনে কোনো কম্প্রোমাইজ করব না আমি, কখনো না। আচ্ছা দিদি, আমি দেখে নিচ্ছি কোথায় কি সমস্যা হচ্ছে। আচ্ছা সোমদত্তা বললো সানস্ক্রিন আর নাইট ক্রিম লাগবে। সমীর খুব যত্ন করে প্রসঙ্গ বদলে দিল, বেশ বুঝতে পারলো সেটা তনু। যাই হোক, ঝামেলা করে লাভ নেই, খুব খারাপ রিভিউ কিছু আসেনি, কিন্তু এগুলো নিয়ে তনু নিজেরই খুব অস্বস্তি হচ্ছে। আচ্ছা শোনো, কন্টেনার প্লাস্টিক দেবে না, কাঁচ ব্যবহার করো, আর লোক পাঠিয়ে দাও, সানস্ক্রিন মেটেরিয়াল রেডি আছে। আচ্ছা ম্যাডাম, আমরা প্রথমেই বললাম কাজই চলছে। সোমদত্তা বলল, বলেই তো প্লাস্টিক করলাম। সমীর বলতে তনু বলল, সে যা করেছো করেছো, এখন আমি যা বলছি সেটা করো। সমীর আচ্ছা বলেই ফোন রেখে দিল। কথার দম আছে তনু, ছিল না, যোগ্যতার সাথে সাথে দম বেড়েছে। যদি প্রথম থেকেই থাকতো তাহলে সেদিন চিৎকার করে বলতো, তনু আমি চোর নাই।
তপু সেদিন বলল নেকলেসটা ফেরত দে। আকাশ থেকে পড়েছিল তনু। কোথা থেকে দেবে? ও যে ঘরে রেখে এসেছিল সেটাও আনেনি। কলকাতায় নেমে সমরকে সবটা খুলে বলেছিল, সাথে জিজ্ঞেসও করেছিল কি করা উচিত ওর। যদি সমর ফিরে যেত বলতো পরের ট্রেন ধরে ফিরে যেতে, কিন্তু আটকে দিয়েছিল সমর, আর তাতেই হয়তো ভালোবাসার প্রথম ধাপ উচ্চ ছিল তনু। দাদা, তুই পলার মাকে জিজ্ঞেস কর, আমি কিন্তু চুরি করিনি, আমি কিচ্ছু নিয়ে আসিনি বাড়ি থেকে। তনু বলতেই হুংকার করেছিল তপু, সাথে পাশ থেকে প্রীতিও। নোংরা মেয়ে একটা, বাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়ে ফষ্টি নষ্টি করছিস? ভাবছিস জানিস না? একদিন একদম ফিরবি না এই বাড়িতে। তুই মরে গেছিস এই বাড়ির জন্য। আর শুনতে পারেনি তনু, ফোনটা কেটে দিয়েছিল। প্রচন্ড আঘাত পেয়েছিল তনু। একে তো মা দাদার অমন ব্যবহার, সাথে ঠাম্বার নেকলেস। সত্যি কিছু জানে না তনু কি হয়েছিল সেদিন, তবে ওটা যদি কেউ নয় সেটা পলার মা। কিন্তু এই কথাটা কারোকে বোঝাতে পারেনি তনু। যতবার ফোন করে বোঝাতে গেছে অপমানিত হয়েছে। এমনকি রমেনও একদিনের জন্য কথা বলেনি পলার সাথে। নিজের মেয়ের থেকে কাজের বউয়ের দাম বেশি ওই বাড়িতে। দিদি, খাবার এসে গেছে, আমি কি পরিবেশন করে দেব? দরজায় দাঁড়ানো বিমলা মাসি, ভীষণ শান্ত আর মমতা ভরা মুখ, কেমন যেন মা মা। তনু বললে, তুমি খেয়েছো মাসি? বিমলা বললেন, আগে তোমাদেরটা বেড়ে দি চলো, তারপর আমি খেয়ে রান্নাঘর পরিষ্কার করে দেব। ঘড়িতে প্রায় বেলা 2:30। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠলো তনু। ছি ছি, বাড়িতে ওদের দুপুরে ঠিক 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। খারাপ লাগছে এবার তনুর। বলল, মাসি তুমি দুটো থালা সাজাও, আমি ওপরে নিয়ে যাচ্ছি। ইচ্ছা করেই নিচের ডাইনিং টেবিলে ওনাদের খাওয়ার ব্যবস্থা করেনি তনু। বড্ড আবেগের জায়গায় খাবার টেবিল। কি কথা হবে, কি পরিস্থিতি তৈরি হবে, বাইরের এতগুলো মানুষ শুনবে সেসব, তার থেকে ঘরে বসেই খাক। তাড়াতাড়ি গায়ে ওনাটা ফেলে হাতে মোবাইলটা নিয়ে বেরিয়ে এলো তনু। কাছের দরজাটা টেনে দিল। বুকের মধ্যে অজস্র ঝড় চলছে, সাথে সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন। মুখে খালি একটা কথাই বিড়বিড় করছে তনু, আমি সত্যি সেদিন নেকলেসটা চুরি করিনি। সত্যি আমি জানি না ওটা কে নিল। এসব বলে নিজেকে প্রস্তুত করলো তনু। হয় এই প্রসঙ্গ উঠবেই, না হয় অথবা আজকে কথা প্রথম থেকে শেষ অবধি এই একটা বিষয় হবে, নেকলেস। বড্ড লক্ষ্মী, দেখো একদিন অনেক বড় হবে ও। পাগলা জগাই বলেছিল কথাটা সেদিন তনুর সাথে স্কুল থেকে ফিরছিল রমেন। ক্লাস 5 থেকে 6 অঙ্কে কনসিডারে পাশ বলে গার্জিয়ান কল হয়েছিল। প্রীতি বলেই দিয়েছিল ও যেতে পারবে না, তাই অগত্যা রমেনই গেছিল। ফেরার সময় মেয়েকে নিয়ে চায়ের দোকানে চা খেতে ঢুকেছিল রমেন। সেখানে জগাই সারা দিন থাকে, প্লেট কাপ ধুয়ে দিলে চা পাউরুটি দেয় দোকানদার। তাতেই খুশি জগাই, সারাদিন ভুলভাল কথা বলতো বলে সবাই ওর নামের আগে পাগলা কথাটা জুড়ে দিয়েছিল। পাগলাটের সবাই জগাইকে চেনে, সেই সূত্র ধরে রমেনেও চেনে। ওর খুব খারাপ লাগতো সবাই ওকে পাগলা বলতো বলে। কিন্তু মেয়ে একদিন বড় হবে এই কথাটা শুনে সেদিন রমেনেরও পাগলা মনে হয়েছিল জগাইকে। সেদিন লজ্জায় কুঁকড়েছিল ওই 11 বছরের তনু। সদ্য গার্জিয়ান কলে অনেক কথা শুনতে হয়েছিল রমেনকে। তনুরও খুব রাগ হয়েছিল পাগলা জগাইয়ের কথায়। কিন্তু রমেনের আজ মনে হচ্ছে ও পাগলা নয়, একদমই নয়, বরং বেশ দূরদর্শী। নরম সোফায় গায়ে নিয়ে বসে এভাবেই ভেবে চলেছে রমেন। কি সুন্দর ঘরখানা, ঠান্ডা, বড়, পরিষ্কার, সবকিছু সাদা ধপধপে। এত সুন্দর ঘর তো রমেন টিভিতেই দেখেছে। মেয়ের বাড়ি নিয়ে বরাবর স্বপ্ন দেখতো রমেন। সুখে সংসার করবে ওর মেয়ে রনিতা। পিউ মানে আশেপাশে বাড়ির যত মেয়েরা আছে ওদের থেকেও ভালো ঘর পাবে মেয়েটা। বর বাচ্চা সব নিয়ে রমেনের বাড়িতে আসবে, ঘর ভরে থাকবে ওর। পাশের বাড়ির মেয়েদের দেখে খুব আফসোস হতো রমেনের। যখন মেয়েগুলো বাড়ি আসে গম গম করে বাড়িগুলো, খুব কান্না পেত রমেনের। বেচারা মেয়ে, ওর কত দুর্ভাগ্য যে চোর বদনাম নিয়ে বেঁচে আছে। রমেন জানে চুরি করেনি তনু, করতেই পারে না। যেদিন চিৎকার করে বাড়ি মাথায় করেছিল তপু আর প্রীতি, সেদিন প্রীতিকে দেখে খুব লজ্জা আর অবাক লাগছিল রমেনের। যে মানুষটা সারাটা জীবন পরিবারের কেচ্ছা নিয়ে এত সচেতন, সে কিভাবে পারলো মেয়ে চোর বলে ছেলের সাথে চিৎকার করে বাড়ি মাথায় করতে? বাড়ি ভর্তি কত লোক তখন, মনে আছে দিনটা ছিল তপুর আশীর্বাদ। তার আগে প্রীতি আর রমেন দুজনেই জানতো নেকলেস চুরির কথা, কিন্তু রমেনের মাথার দিব্যিতে সেটা লুকিয়ে রেখেছিল প্রীতি। কারণ রমেন ততদিনে বুঝে গেছিল তপুর প্রচন্ড লালসা, আর ছোট থেকেই ওনারা দুজনেই বড্ড মাথায় তুলেছিল ছেলেকে।
মুখে যাই বলুক নিজের ভাগটা বেশি গুছিয়ে নিতে জানে ও। বোন যে বাড়ি ছেড়ে চলে গেছে তাতে বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না তপুর। মেয়ের যাওয়াতে প্রীতি নাওয়া খাওয়া ভুলে গেছিল, রমেনের শরীর যেন চলতো না। বিতানের বাড়িতে রোজ গিয়ে পড়ে থাকতো রমেন, কারণ পলার মা বলেছিল রাস্তায় বিতানকে বড় একটা ব্যাগ নিয়ে যেতে দেখেছিল তনু চলে যাওয়ার দিন। সেই থেকেই সন্দেহ করে বাজে কথা বলে ভালো কথা বলে সবটা জানতে পেরেছিল রমেন বিতানের থেকে। মহেশ মানে বিতানের বাবা তখন সদ্য মারা গেছেন, সেই আঘাতটাকে কাজে লাগিয়েছিল রমেন। মনে মনে কম অভিশাপ দিয়েছে মেয়েটাকে, কিন্তু আজ এই ঠান্ডা ঘরে বসে বিতানের জন্য যেন খুব মন খারাপ লাগছে রমেনের। সাথে গর্ব হচ্ছে আজকের দিনেও এমন সৎ বন্ধু আছে। কত বাজে কথা বলেছিল রমেন ওকে, ও শুধু একটাই কথা, আমি জানি না। আর যখন ফোন নাম্বারটা দিল বিতান শুধু বলেছিল তনু দিতে বললো বলেই দিলাম। ভাবলে মনটা ভালো হয়ে যাচ্ছে রমেনের। কত বড় সাহস ও নেকলেসটা চুরি করে। ঠাম্মার স্মৃতি বাড়ির বড় বউ পাবে, মেয়ে নয়। জানাজানি হওয়ার পর কেমন হিংস্র হয়ে গেছিল তপু। সব খাবো আমি, এটাই যেন ওর লক্ষ্য ছিল। ওরই বা দোষ কি? ছোট থেকে তো দেখে এসেছে অতিরিক্ত ডিম, মাছের বড় পিস, মাংসের অতিরিক্ত টুকরো প্রীতির ছেলের প্লেটেই তুলে দিত। আর জবে থেকে আরো নিশ্চিত হলো যে এ ছেলে নয়, সোনার ডিম পাড়া হাঁস। একের পর এক ভালো ভালো রেজাল্ট করে তখন পরিবারের মুখ উজ্জ্বল করছে তপু। আজ রমেন পরিবর্তন হয়েছে, কিন্তু তখন তো রমেন নিজেই বাজার করতে গিয়ে বড় সাইজের মাছের পিসটা কাটাতো ছেলের জন্য, বাকিগুলো সমান থাকতো। তাহলে প্রীতির একার দোষ কোথায়? যদিও প্রীতি বরাবরই ছেলে ঘাসা, তাই তো তপু যখন এক ঘর লোকের সামনে চিৎকার করে তনুকে চোর বলেছিল, প্রীতি ও রমেনকে দেওয়ার সব দিব্যি ভুলে ছেলের সুরে সুর মিলিয়েছিল। অন্য ঘরে অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিল রমেন। বাইরে এসে দেখেছিল ফোনে খুব বাজেভাবে তনুকে কথাগুলো বলছে তপু। চিৎকার করে থামিয়ে দিয়েছিল রমেন। বলেছিল আমার যা ছিল তোকে দিয়েছি, তাহলে ও কেন বঞ্চিত হবে? তুই তো 1 টাকাও দিলি না। আর আমারও সামর্থ্য নেই ওকে কিছু দেওয়ার, তাই ওটা ওরই। যদি ও নিয়ে থাকে, কিচ্ছু অন্যায় করেনি। দরজার টকটক শব্দে বুকটা ধুকপুক করছে রমেনের। আজ দেখবে মেয়েকে, মনে হচ্ছে কয়েক যুগ পর দেখবে। দরজা ঠেলে ঢুকলো একটা মেয়ে, হাতে দুটো থালা। পেটে খিদের জ্বালা থাকলেও খাবার নয়। রমেনের চোখ শুধু তনুকে খুঁজছে। দেখতেও পেলেন মেয়েটির ঠিক পিছনেই 2 গ্লাস জল নিয়ে ঢুকলো তনু। তনু মুখের পাঁজর রমেনের। বেঁচে থাকার শক্তি। কতদিন পর দেখছে মেয়েটাকে। আরো ফর্সা হয়ে গেছে, আর মাথার অত লম্বা চুলগুলোও নেই, সব কেটে ফেলেছে। আগে ছোটবেলায় যখন গরম পড়তো চুল কাটাতে নিয়ে যেত রমেন ছেলে মেয়েকে, কিন্তু কিছুতেই মেয়েকে নিয়ে যাওয়া যেত না। ও নাকি হাঁটু অব্দি চুল বানাবে। কোথায় গেল সেসব শখ কে জানে। হয়তো পুরনো সবকিছু ছুঁড়ে ফেলে দিয়েছে মেয়েটা। প্রচন্ড অভিমান করেছে। বাবা কেমন আছো? গ্লাসগুলো সামনে টেবিলে রাখতে রাখতে বলল, বড্ড রোগা হয়ে গেছো। মা কোথায়? চোখের পলক পড়ছে না রমেনের। এক দৃষ্টিতে দেখছে মেয়েকে। এই মেয়ে যে কিনা প্রতি বছর গার্জিয়ান কলে পাশ করতো, এই মেয়ে যার পড়ার কোনো ইচ্ছে ছিল না, আর আজ সে। কি গো, মা কোথায়? আবার বলল তনু। বাবা অবাক হয়ে দেখছে তনুকে। তনু এড়িয়ে গেল সেই দৃষ্টি। একদম মায়ায় জড়াতে চায় না ও। শুধু এই অপবাদটা ঘোচাবে বলে মা বাবাকে এত অনুরোধ করে আনিয়েছে কলকাতায়। পারতো যেত একবার বাড়িতে, কিন্তু তনু চেয়েছে বাবা মা সুখ দেখে যাক। কোনো নোংরা মেয়ে তনু নয়। যেটুকু করেছে নিজের চেষ্টায়। লোকে বলে জীবনের যে কোনো উন্নতির পথে বাবা মায়ের আশীর্বাদটা খুব দরকার, কিন্তু তনু বুকে হাত দিয়ে বলতে পারে আজ যা কিছু হয়েছে সব নিজের চেষ্টার ফল। তুমি স্নান করেছো বাবা? জিজ্ঞেস করলো তনু। আমি এসেই করলাম। তোর যা জরুরি তলব, তাই কোনো কাজই ঠিকঠাক সেরে আসতে পারিনি। সব তো সারলাম এখানে। তোর বাথরুমে ঢুকে তো চোখ কপালে উঠেছে। এতগুলো কল কোনটা চালাবো বুঝতেই পারছি না। একটা দেখে চালালাম, ওটাই তোর মাকে দেখিয়ে এলাম। সরল হাসি হাসছেন রমেন। মনে পড়লো তনুর বাড়ির বাথরুমটার কথা। আগে তো প্রীতি রাস্তার কল থেকে জল আনতো, আর তাতেই সারা হতো সব কাজ। যবে থেকে তপু সংসার ধরেছে, বাথরুম রান্নাঘর সব একই ছাদের তলায়। তাও বড্ড স্যাঁতস্যাঁতে নোনা ধরা দেওয়াল। সেটুকু রেখে চারপাশটা শুধু ঢেকে দিয়েছিল তপু। তোর চুলগুলো কি হলো? তনুর একদম মুখের সামনে দাঁড়িয়ে যাচ্ছে প্রীতি। গায়ে তখনও স্নানের জল সব শুকোয়নি। বাড়িতেও এভাবেই বাথরুম থেকে বেরোতো প্রীতি। মাটিতে তাকিয়ে দেখলো জল জল হয়ে আছে মাটিটা। কেটে ফেলেছি। অত বড় চুল সামলানো মুশকিল।
কিছুই হয়নি যেন এভাবে মুখ করে বলল তনু। প্রীতি তাকিয়ে আছে মেয়ের দিকে। কে জানে, মা হয়তো বলবে খুব রোগা হয়ে গেছিস তুই। আসলে সব মায়েরা নিজের বাচ্চাদের অনেকদিন পর দেখলে এভাবেই বলে, কিন্তু প্রীতি বলল খুব সুন্দর হয়ে গেছিস তুই, বোঝা যাচ্ছে সুখ তোর পায়ে লটাচ্ছে। কথাগুলো প্রীতির খারাপ না, খারাপ অতীতটা, খারাপ আগেকার দিনগুলো, খারাপ ভুলে ফেলা কথাগুলো। ওকে বলে দে এই বাড়িটা ফিরতে হবে, আমাদের জন্য মৃত। তপুর পাশ থেকে কথাগুলো বলেছিল প্রীতি সেদিন। আবার একরাশ ঘৃণায় মুখটা তেতো লাগছে তনুর, কিন্তু অতিথি আপ্যায়নের কোন রকম প্রভাব চায় না ও। তাড়াতাড়ি টেবিলটা বের করে দুটো থালা পেতে দিল, গুছিয়ে দিল সেখানে ভাত, ঝাল, ভাজা, 2 রকমের মাছ, আরো কত কি। আরে করেছিস কি, এত খেতে পারি নাকি আমরা, অভ্যেসও নেই আর। প্রীতির সব কথাটাকে এভাবে ফেলে দিলে হবে না, 2-1টা গায়ে মাখতে হবে বই কি। কেন গো, এত দামি ছেলের মায়ের খাওয়ার অভ্যেস নেই মানে? প্রশ্নটা করতে পেরে বেশ ভালো লাগছে তনুর, কিন্তু হলে কি হবে, মনটা অস্থির। এখন ছেলের নামে কত প্রশংসা করবে, কত ভালোবাসা দেখাবে, সেটাই সহ্য হবে না তনুর। ডাল দিয়ে ভাত মেখে মুখে তুললো রমেন। প্রীতি তখনও ভাত নিয়ে নাড়াচাড়া করছে। মেয়ের টাকায় কেনা খাবার খেলে ছেলের অমর্যাদা হবে, এটাই ভাবছে বোধহয়। খাও প্রীতি খাও, কতদিন তোমায় ভালো কিছু খাওয়াতে পারিনি, খাও, মেয়ে খাওয়াচ্ছে। ভীষণ সরল হয়ে গেছে রমেন, কি সরলতার সাথে কথাগুলো বলছে, অথচ বুঝতে পারছে না রমেন মেয়েকে জিতিয়ে দেওয়া মানে ছেলেকে হারিয়ে দেওয়া। বয়সী বোধহয় এত সরলতা আনতে পারে। খাও না মা, এমনিতেই বড্ড দেরি হয়ে গেছে, তোমরা এত বেলায় খাও না। রান্নাগুলো বেশ রিচ, হজম হতে যদি সমস্যা হয়। প্রসঙ্গ বদলে পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করলো তনু। খাওয়া শুরু করলো প্রীতি, একের পর এক দারুণ দারুণ খাবার নিজের হাতে পাতে তুলে দিচ্ছে তনু। তনুর সব কাজের জন্য লোক আছে, রান্নার খেতে দেওয়ার জন্য, কিন্তু আজ নিজের হাতে খেতে দেবে ঠিক করে নিয়েছিল তনু। ঠিক ছোটবেলায় যেভাবে যত্ন করে মা খেতে দিত ওকে, একদমই সেরকম, শুধু চিত্রখানা বদলে গেছে। মা হয়েছে মেয়ে আর মেয়ে হয়েছে মা। না, এরকম মা কোনোদিনই হবে না তনু, কখনোই মা। যদি কখনো সুযোগ আসে ও হবে পৃথিবীর সেরা মা। চিংড়ির দাম কত এখানে? চিংড়ির মাথা থেকে রস টেনে বের করে খেতে খেতে জিজ্ঞেস করলো রমেন। তনু বলল 250 টাকা প্লেট, প্রতি প্লেটে 2টো। এটুকু জানি, আর বেশি আমি জানিও না বাবা। বাজার হাট এসবের লোক আছে আমার, সব দিকে নজর দেওয়ার সময় কোথায়। মাথা নাড়লেন রমেন, আর অবাক দৃষ্টিতে দেখছে প্রীতি মেয়েকে। তনুর যেন মনে হলো প্রীতি বলতে চাইছে যে এসব বড়লোকিয়ানা কিভাবে হলো তোর, নেকলেসটা না থাকলে কি করতি তুই। আবার নেকলেসটা ঝলক দিল তনুর মনে। আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে তনুর হাত, একদমই হুবহু ঠাম্মার নেকলেস। হঠাৎ কাশি শুরু হলো রমেনের, বিষম খেয়েছে বোধ হয়। তনু উঠে তাড়াতাড়ি জল খাইয়ে দিল বাবাকে। প্রীতি পাশ থেকে বলছে অল্প করে খাও, অত লোক কিসের তোমার, এই গপ গপ করে খাচ্ছ, খাবার দেখোনি কখনো? প্রীতির কথায় বুকটা কেঁপে উঠলো তনুর। কি বলছো মা এসব, তুমি কেন বলছো? প্রীতির কথায় ফুপিয়ে উঠলো তনু। প্রীতি বলেই যাচ্ছে, যার হৃদয় এত দুর্বল তার এসব খাওয়া মানায় না। কি হবে কাল যখন এটুকুও জুটবে না? ছেলে তো গেছে, মেয়ের ওপর আর লোভ করো না। ছেলে গেছে মানে? কোথায় গেছে দাদা? তনু জিজ্ঞেস করতেই প্রীতি বলল যেখানেই যাক, আমাদের কাছে নেই। যাও একটু ছিল, বাবার হার্টের অবস্থা ভালো না শুনে আরো পিছিয়ে গেল। আগে 2 মাসে একবার টাকা পাঠাতো, এখন ইচ্ছে মতো। তাই তোর পাঠানো টাকায় হাত দিতে দি না তোর বাবাকে। বাড়িটার সামনে একটা ভাড়া দিয়ে দিব্যি চলে যাচ্ছে দুজনের। প্রীতির গলায় রাগ অভিমান ঝরে পড়ছে। রমেন প্রীতিকে থামিয়ে বলে উঠলো, আহা থামো না, 1-2 দিনের জন্য ঘুরতে এসেছো, ঘোরো, বাড়ি যাও। তনু দেখছে রমেন হাঁপিয়ে যাচ্ছে কথাগুলো বলার সময়। হঠাৎ ঘরের ফোনটা, যেটা দিয়ে নিজের সাথে যুক্ত হয়ে আছে, সেটা বেজে উঠলো। তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরলো তনু। দিদি, একবার নিচে আসবে, প্রশান্ত বসাক এসেছেন। পিঙ্কির মুখে নামটা শুনেই বুকটা আবার ধক করে উঠলো তনুর। নাটকের শেষ দৃশ্য বোধহয় শুরু হয়ে গেছে, আসছি আমি বলেই ফোনটা রেখে প্রীতিকে এসে বলল, মা আমের টক ডাল বলেছিলাম, দিতে পারিনি, তাই একটা আইটেম পাঠিয়েছে, আমের টক ঝোল। শেষ পাতে তুমি আর বাবা নাও, আমি একটু আসছি, একজন এসেছেন দেখা করতে, বলেই বেরিয়ে গেল তনু। বেরিয়ে নয়, পালিয়ে গেল বলাই ভালো। কেন ওভাবে কথা শোনাচ্ছ মেয়েটাকে? কি দোষ ওর? ওকে তো তুমি মৃত মনে করতে, তোমার প্রাণের ছেলে তোমার থেকে অনেক দূরে। তার দায় কি মেয়েটার? ও তো কিচ্ছু জানতো না। খুব সাবধানে কথাগুলো বললেন রমেন।
এই এক সমস্যা হচ্ছে, ওনার এখন বিষম খাচ্ছে খুব ঘন ঘন, আর সেটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ অবধি কথা বলতে গেলেই হাঁপিয়ে যাচ্ছেন। মানেটা কি, কি বলতে চাইছো? আমি নিজেকে অকুমার দেখি ভাবি, তাই তো এমন দুটো অমানুষ পেটে ধরেছি। আজ আমি কিছুতেই আসতাম না, শুধু তোমার জন্য আসলাম। তোমার শরীরের যা অবস্থা, খুব বেশি দিন নেই তুমি জেনে রেখো। স্বামীর হাত ধরে যাওয়া মুখ দেখে মায়া হলেও এই কথাগুলো বলতে ছাড়ছেন না প্রীতি। যে কেউ দেখলে ভাববেন উনি কতটা বীতশ্রদ্ধ নিজের সন্তানদের প্রতি। এতটা রাগ কোনো মা যে সন্তানের ওপর করতে পারে জানা ছিল না। আচ্ছা, তুমি কেন রেগে যাচ্ছ একটু বলবে আমায়? আর এটাও বলো, তনুর দোষটা কোথায়? রমেন আজকাল যুক্তি দিয়ে মেয়ের দোষ ঢাকার চেষ্টা করে। তুমি তো মেয়ের দোষ কোনো কালেই দেখতে না, আর আজ আরোই দেখবে না। তোমার মেয়ে যে এখন রঙিন পর্দার নায়িকা, নিজেও সুন্দর হচ্ছে, লোককেও সুন্দর বানাচ্ছে, শুধু জঞ্জালে ফেলে রেখেছে মা বাবাকে। রমেন খেয়েই যাচ্ছে একে একে দই কাতলা চিংড়ি, শেষ করে আমের টক ঝোলে চুমুক দিয়ে বলল, প্রীতি, আমচলটা খেয়ে দেখো, যা পাচ্ছ গ্রহণ করো, কে জানে কাল সকালটা দেখবো কিনা। আর তুমি খাও ওই চোরাই টাকার জিনিস। ছি, ঘৃণা হয় আমার ওদের সন্তান বলতে, এর থেকে নিঃসন্তান হওয়া ভালো ছিল। প্রীতির কথার মাঝে নেকলেসটা এনে মায়ের গলায় পিছন থেকে পরিয়ে দিল তনু। সোনার এত ভারী গয়নাটা প্রশান্ত বসাক তনুর হাতে দিতে চেয়েছেন বলেই ডেকেছিলেন। কাজের মেয়েগুলোকে ভরসা করেননি উনি। কি করে বলবে তনু, এ জীবনে কারোকে ভরসা করা উচিত না। এই তো মা বাবাকে ভরসা করে রেখে গেছিল, এসে যা শুনলো মনে হচ্ছিল ভগবান তনুকে কালা করে দিক কয়েক মুহূর্তের জন্য। প্রীতি নিচু হয়ে নিজের গলার দিকে দেখছে। কি দেখছো এটা? তো এই তো সেই নেকলেস যেটা বিয়ের পর শাশুড়ি একমাত্র ছেলের বউয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। সোনার গয়না খুব বেশি কিছু ছিল না প্রীতির, থাকা বলতেই একটাই গলা ভর্তি নেকলেস। ছেলের বউকে দিত ঠিকই, কিন্তু মন মানছিল না প্রীতির। মেয়ে মানুষের গয়নার খিদে তো বরাবরে, তারপর যদি অভুক্ত পেট হয়। কেমন লাগছে মা? চোখ নাচিয়ে জিজ্ঞেস করলো তনু। চোখ মুখ নিমেষে বদলে গেছে প্রীতির, লক্ষ্য করলো তনু। তারপর রমেনের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে দেখো তোমার বুড়ি বউকে। প্রীতি যেন গদগদ। তনু বারবার চোখের পাতা ফেলছে, জলটা লুকোনো বড্ড দরকার। বুকটা ফেটে যাচ্ছে তনুর, মনে হচ্ছে আজ রাতেই চলে যাক ওর মা বাবা, আর না দেখা হোক এ জন্মে। গয়নাটা তুই বিক্রি করিসনি তাহলে? এত পড়াশোনা এত কিছু? জিজ্ঞেস করলো প্রীতি। না মা, বন্ধক দিয়েছিলাম, সব মিটে যাওয়ার পর তুলে নিলাম, আজই পালিশ করিয়ে আনলাম। নাও, তোমার জিনিস তোমার কাছেই রাখো। এত ভারী হার ভীষণ দুশ্চিন্তার কারণ। আজকাল কি সুন্দর মিথ্যে বলতে পারে তনু, আর হবে নাই বা কেন? ও কি যেমন তেমন, যে তনুকার ম্যাজিকের তনুকা? ও ম্যাজিক জানেছে। ও বাবা, দেখো তোমার মায়ের সেই হাতটা। কি ভাবলে তোমরা যে ছেঁচা মেয়েটা, চোর মেয়েটা সব নিয়ে নিল? ধুস, এরকম একটা হার আমাকে মানাবে নাকি? ওটা তোমার সুন্দরী ছেলের বউকে দিয়ে দিও, কি অপূর্ব দেখতে। তনুর কথায় প্রীতি বলল, তোকে কে দেখালো? তনু হেসে বলল, আমি ম্যাজিক জানি, বলে হাত দুটো জাদুকরের মতো ঘোরালো তনু। রমেন পায়ে পায়ে উঠে বাথরুমে ঢুকে গেল। প্রীতির খাওয়া শেষ হয়নি, কিন্তু তাও যেন পেট ভরে গেছে। সম্পত্তির এমনই গুণ। তনু ফোন করে নিচে খবর দিল যাতে খাবারের রেটটা তুলে নেয়। প্রীতি হাত দিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে হারখানা। কি অপূর্ব কাজ! পালিশ সয়ে এসে যেন রূপ খুলে গেছে আরো। রমেন ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে একটা খামাতে বেরিয়ে এলো। প্রীতি হার নিয়ে ব্যস্ত, আর তনু ফোন নিয়ে। খুব মন খারাপে লজেন্সের গেমটা বেশ সাহায্য করে মন ঠিক করতে। আসে আর যায় তনু, খালি একই লজেন্স গুলোকে মিলিয়ে দেয়। রমেন এসে খামটা ধরলো তনুর সামনে। তনু নরম গদি সোফায় তখন আরো ডুবে গেছে। আর 6 ফুটের কাছাকাছি রমেন, বয়সের ভারে 5-10 হলে, উচ্চতায় বেশ দূরত্ব মেয়ের থেকে। কি আছে বাবা এতে? তনু জিজ্ঞেস করলো। নত হয়ে বসে পড়লো রমেন, অঝরে কেঁদে যাচ্ছে। তনু উঠে জড়িয়ে ধরলো বাবাকে। কি হয়েছে বাবা, বলো না কি হয়েছে, কি আছে এতে? প্রীতি নেকলেসটা রেখে ছুটে এলো। বড্ড রাগী একগুঁয়ে মানুষ রমেন। সেই মানুষটা এভাবে কাঁদছে দেখে হতবাক হয়ে গেল প্রীতি। তনু ততক্ষণে বাবাকে নিয়ে সোফায় বসিয়ে জল খাইয়ে দিল খানিক। ঠিক আছে বাবা, জিজ্ঞেস করলো তনু। এইভাবেই জিজ্ঞেস করতো রমেন যখন মেয়েটা ওনার খুব কষ্ট পেত ছোটবেলায়। ছোটবেলার বড়বেলার বিস্তর ফারাক, কেমন বদলে যায় অনুভূতিগুলো, মানুষগুলো। টাকাটা রাখ মা, এটা তো 50,000 টাকা আছে। সেসবও এইটুকুই তো চেয়েছিলি তুই, কিছুই দিনি তোকে, কিচ্ছু না। তাই 50,000 টাকাটা তোর জন্য নিয়ে এসেছিলাম। কি করে জানবো তুই পড়াতে গিয়ে আর ফিরবি না? একটু থেমে আবার বলল রমেন,
বাথরুম থেকে ফিরে দেখলাম নেকলেসটা ড্রেসিং টেবিলের ওপর রাখা। ভাবলাম তোর মা বোধহয় বের করেছিল পালিশ করে ব্যাংকে রেখে আসবে বলে। কিচ্ছু ভাবিনি, সোজা নিয়ে গিয়ে মুখার্জিদাকে দিয়ে 50,000 টাকা নিয়ে এসেছিলাম। বলেছিলাম একদিন এসে সুদ সমেত টাকা দিয়ে ফেরত নিয়ে যাব। এই অবধি বলে কেঁদেই যাচ্ছে রমেন। তনু এবার বাবার হাঁটুর ওপর মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে, অঝরে চোখের জল পড়ে যাচ্ছে সেখান থেকেও। দ্বিতীয় যে কখন এসে মেয়ের পায়ের কাছে বসে পড়েছে, একটাই নীল এখন, শেষ না হওয়া চোখের জল। প্রীতি মেয়েটা চুরি করেনি গো, তোমাদের কতবার বলেছি যে ওটা ওর প্রাপ্য। কিচ্ছু দিনই মেয়েটাকে অপবাদ ছাড়া, আমি তোমাদের সবটা বলে দিতাম, কিন্তু তোমার ছেলে আমাকে ছাড়তো না। সুদ সমেত ওই নেকলেসটা নিয়ে নিত। ওটা আমি আমার মেয়েকেই দেবো, ওটা ওরই প্রাপ্য। প্রীতি ভাঙা গলায় বলল, আমাকে বলতে একবার, অন্তত একবার, আমি যে বড্ড বোকা, যা দেখি সেটাকেই বিশ্বাস করে কষ্ট পাই, কষ্ট দিই সবাইকে। তনুর কান্না বরাবর খুব চুপচাপ। জল দেরও বলা আছে, বুঝে শুনে তবেই বেরোবি। কিন্তু আজও যেন ওরা অবাধ্য। বাবা এই বাবাকে কত ভুল বুঝেছিল, অথচ এই বাবাই সবটা নিজের দায়িত্বে মিটিয়েছে। বছরের পর বছর দিদিমণিদের বলা কথাগুলো নিজেই শুনে বুকে রেখে দিয়েছিল, কিচ্ছুটি বলেনি মেয়েকে কখনো। খুব কষ্ট হচ্ছে তনুর, কষ্ট যে ভালোবাসারই আরেকটা রূপ। প্রীতি কিছু বলছে না, শুধু মেয়ের হাতে পায়ে বোলাচ্ছে। এ যেন কালবৈশাখী শেষে প্রচন্ড বৃষ্টিতে আগুন নেভার মুহূর্ত। এই মুহূর্তে নিঃশব্দতাই একমাত্র শব্দ। কাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেব, যাবে আমার সাথে, আর বাড়ি ফেরা চলবে না। তোমার ছেলেকে বাড়িটাও নিজের নামে করে নিতে বলো, আর এখানে আমরা একসাথে থেকে যাব। শুধু একবার ফিরবো মেচে দেয়, মুখার্জি জেঠুর থেকে সুদ সমেত দিয়ে নেকলেসটাও নিয়ে আসবো। ওটা আমার, শুধু আমার, কারোকেই দেব না। আমার ঠাম্মার নেকলেস, আমার বাবার ভালোবাসা, আর কি চাই তনুকার। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে